তো সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার অনলাইন প্রাথমিক জ্যোতিষ শিক্ষা ক্লাস নাম্বার হচ্ছে 33। বিষয় হচ্ছে কালসর্প দোষ এবং কালসর্প যোগ ও শুভাশুভত্ব নিয়ে নির্ণয় পদ্ধতি এবং তার বিহিত ব্যবস্থা একই সঙ্গে হবে। তো আমাদের একটু জানি যে আমরা সহজভাবে যে কালসর্প দোষ কি। কালসর্প দোষ কখন যোগ হয়, যেমন মাঙ্গলিক দোষ কখনো কখনো যোগ হয়, কালসর্প দোষও কিন্তু কালসর্প যোগ হতে পারে, খুব কম মাত্রায় হতে পারে। যেমন কালসর্প দোষ 12টি, অর্থাৎ 12টি লগ্ন, 12টি রাশি, 12টি ঘর আমাদের। তো কালসর্প দোষ হচ্ছে 12টি। যেমন লগ্নে রাহু, লগ্নে রাহু থাকলে কি সপ্তমে কেতু থাকবেন। এটা একটু লিখে নেবেন, আপনারা পরপর লিখে নেবেন। 12টি ছক আঁকতে হবে না, পরপর একটু লিখে নেবেন, 12টা শব্দ একটু লিখে নেবেন। যে লগ্নে যার রাহু থাকবে সে হবে অনন্ত কালসর্প যোগ। লগ্নে রাহু, অনন্ত কালসর্প। কিন্তু কালসর্পের আরেকটি লেখার আগে একটু কথা বলে নেই। রাহু কেতুর এক পাশে সকল গ্রহ থাকতে হবে। ডিগ্রিগত ভাবে দেখা যাচ্ছে এক গৃহে রাহুর সঙ্গে অন্য গ্রহ যুক্ত আছে, কিন্তু ডিগ্রিগত ভাবে যে কোনো এক পাশে থাকতে হবে, হয় এই পাশে অথবা এই পাশে। যে কোনো এক পাশে যদি সকল গ্রহগণ অবস্থান করে তাহলে তাকে কালসর্প যোগ বা কালসর্প দোষ বলে থাকে, বলা হয়। তো এক পাশে থাকতেই হবে। এইবার এক গৃহে রাহুর সঙ্গে বা কেতুর সঙ্গে 4টি 5টি গ্রহ থাকবে, তখন আমরা ডিগ্রি থেকে বের করতে পারি রাহু কেতু যেহেতু ক্লকওয়াইজ ঘুরে, তাহলে রাহু কেতু ডিগ্রি কিন্তু এদিক থেকে আসে। তা যখন এদিক থেকে আসে ধরেন 29°59', এইবার এদিক থেকে চন্দ্র গেল 1 মিনিট, হয়তো 10 সেকেন্ড, তাহলে কালসর্প দোষ মধ্যে পড়বে। কিন্তু যদি ওই 1 মিনিটের আগে থাকে, 30 সেকেন্ডের মধ্যে চন্দ্র থাকে, তাহলে আর কালসর্প দোষ হবে না, ভেঙে যাবে বা ভঙ্গ হবে। তাহলে লগ্নে রাহু, সপ্তমে কেতু, এটি হচ্ছে অনন্ত কালসর্প দোষ। লিখুন, 12টা পয়েন্ট একটু লিখে নিন, 1 দিয়ে 12 পর্যন্ত নাম্বার দিয়ে দেন। এটা আপনার বই পুস্তকে পাবেন, তারপরে টুক করে একটু লিখে নিন। দুইয়ে কে মানে 2-এ রাহু, মানে 2 নাম্বার ঘরে রাহু, আর 8 নাম্বার ঘরে তাহলে কেতু থাকবে। যখনই 2 নাম্বার ঘরে রাহু যাবে তখন 8 নাম্বার ঘরে কেতু যাবে। এটি হচ্ছে কুলিক। আমরা একটু বোর্ডে নাম্বার দিয়ে দিই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। আপনারা যদি আগ্রহী হন তাহলে কিছু গুরু রহস্য শিখাবো, আর না হলে আমরা সকালে ক্লাসের মতো কঠিন করবো না, সহজ করে দেব। না না তাহলে স্যার, 2-এ দুইটা বসে লিখছেন যে না না 2-এ রাহু, করেছি ready। 8-এ কেতু, মানে কুলিক। সবাই একই সঙ্গে লিখে নিয়ে এবার 3 নাম্বারে লেখেন। সহজ করে শুধু নামটা লিখে রাখেন, ওর সাথে কালসর্প দোষ তো সব আছে, মানে কুলিক। এভাবে লিখুন যে অনন্ত, অনন্ত কালসর্প, কালসর্প দোষ। এইবার 2 নাম্বার দিয়ে কুলিক, এইভাবে টানতে দ্রুত হয়ে যাবে। এতে যদি সময় নষ্ট করা হয় তাহলে আমরা পরবর্তীতে কিন্তু লেটে পড়ে যাব। এইবার 3-এ রাহু, 9-এ কেতু, তাহলে বাসুকি কালসর্প দোষ। 3 নাম্বারে শুধু বাসুকি লিখে দেবে, 3-এ রাহু। এবার 4 নাম্বার, যদি রাহু থাকে 4 নাম্বার ঘরে, লগ্নের 4 নাম্বার ঘর, কিন্তু এটা লগ্ন থেকে সব মনে রাখবেন, লগ্ন থেকে। লগ্নের 4 নাম্বার ঘরে রাহু থাকলে তাহলে 10-এ যে কেতু পড়বে সমসপ্তমে, তখন সেটা হবে শঙ্খপাল, শঙ্খপাল কালসর্পদোষ। স্যার শঙ্খ কি? পাল, কাল আমাদের পাল। শঙ্খপাল কালসর্পদোষ। এবার 5-এ রাহু, 11-এ কেতু, 5-11, এটা হচ্ছে পদ্ম কালসর্পদোষ। হয়েছে। এবার 6-এ, 6-এ রাহু, তাহলে 12-তে যে কেতু পড়বে। 6-এ রাহু মানে 12-তে কেতু, তাহলে এটা হবে মহাপদ্ম। পদ্ম, এটা মহাপদ্ম।
ওই যে 6-12, মানে 6-এ রাহু, ষষ্ঠ ঘরে মারক ঘরে রাহু, আর দ্বাদশে কেতু। এটা পদ্ম হচ্ছে 5-এ, মহাপদ্ম হচ্ছে 6-এ। এর ব্যাখ্যা দেবো যদি আপনাদের একাগ্রতা থাকে, না হলে এটা লাস্টের জন্য রাখবো। এইবার 7-এ রাহু, 7-এ রাহু 1-এ কেতু। তাহলে 7-এ রাহু 1-এ কেতু হলে কি হবে? এটা হবে তক্ষক। তক্ষক কালসর্পযোগ, তক্ষক লিখে রাখেন। তারপরে দেন 8-এ রাহু 2-এ কেতু, 8-এ রাহু 2-এ কেতু, এটা কর্কটক। কর্কট, সাথে ক দেবেন, কিন্তু ওই কর্কট বানান না, কর্কটক। ক, কয়রে ওকার টক, কর্কটক বলে ওটাকে। যদি 8-এ, 8-এ যদি রাহু থাকে আর যদি কেতু 2 নম্বরে থাকে, তাহলে সেটি কর্কটক লিখবেন। এবার 9-এ রাহু 3-এ কেতু। 9-এ যখন রাহু হবে, তখন 3 নম্বরে কেতু থাকবে, এটা আমরা জানি। তখন সেটা হবে শঙ্খচূড়। শঙ্খচূড়, শঙ্খ, শঙ্খ, যে শঙ্খ আমরা বাজাই, ওই শঙ্খচূড়। তারপর হচ্ছে 10-এ রাহু 4-এ কেতু। 10 রাহু 4-এ কেতু লিখবেন ঘাতক, কালসর্পদোষ। এবার 11-এ রাহু, 11 রাহু, তাহলে 5-এ কেতু থাকবে। 11 রাহু 5-এ কেতু হলে বিষধর কালসর্পদোষ। শেষ 12, 12 নম্বরে যদি রাহু থাকে, 6-এ কেতু থাকবে, তাহলে সেটি হবে শেষ নাগ কালসর্পদোষ। শেষ নাগ কালসর্পদোষ। এইবার ধরেন এই পাশে আপনি যে কোনো জায়গায় রবি, মঙ্গল, বুধ, শুক্র, শনি, তারপরে হচ্ছে কি বাকি থাকে, 3, 2, 5, বৃহস্পতি, 6, আরেকটা কি, বৃহস্পতি, 1, 2, 3, 4, 5, 6, আরেকটা কি, উম রবি, মঙ্গল, বুধ, শুক্র, আর কি, বৃহস্পতি দিলাম, শনি দিলাম, আর কি বাকি থাকে, 1, 2, 3, 2, 5, 6, আর একটা কোনটা বাকি রয়েছে, মঙ্গল, রবি, মঙ্গল, বুধ দিলাম, শুক্র, শনি দিলাম, বৃহস্পতি দিলাম, আরেকটা গ্রহ কি বাকি? কেতু স্যার। না, কেতু তো হবে কেতু না। স্যার। কেতু তো হবে না। 1, 2, 3, 2, 5, আর 1, 6, 2, 8টা। আরেকটা কি? আর চন্দ্র। ও, চন্দ্র। চন্দ্র দিয়ে দিই। ধরেন এখানে চন্দ্র দিয়ে দিলাম, এই তো সুন্দর। এইরকম এক পাশে সকল গ্রহগণ সজ্জিত থাকতে হবে, তাতে যে পাশে থাকবে। এইবার আপনারা 1 নম্বরে যেটা লিখেছেন, এটা কি মুছে ফেলবো? একটু বোঝাতে গেলে মুছতে হচ্ছে। মানে রাহু কেতুর এক পাশে সকল গ্রহগণ থাকবে, এটা হচ্ছে কালসর্পদোষ। এটা তো আপনারা বুঝে ফেলেছেন। এইভাবে সজ্জিত করলে যে প্ল্যানেটে পাওয়া যাবে, সেটা হবে কালসর্পদোষ। তাহলে কালসর্পদোষ হবে, এই জায়গায় কিছু আমাদের গবেষণালব্ধ কিছু জ্ঞান দিতে হবে, যেগুলো পুঁথিগত বিদ্যার বাইরে। একাদশে রাহু, ওটা কি দোষ যেন বলছিলেন? একাদশে রাহু আর পঞ্চমে কেতু, একাদশে বিষধর। বিষধর, ঠিক আছে। এই 12টা নাম কিন্তু মুখস্থ রাখতে হবে। এইবার কালসর্পদোষে সাধারণত কি হয়? সাধারণত কালসর্পদোষে আমরা এক কথা বলি, এটা দোষ। এটা মানুষের জীবনে দুঃখ, দৈন্য, জরা ব্যাধি এগুলো আনে। এমনকি কষ্ট ক্লেশ করে ঘাত প্রতিঘাতের উপর দিয়ে মানুষ বড় হয়। তাদের জন্মদিন পালিত না হলেও মৃত্যুদিনটা ঘটা করে পালিত হয়। মানে তারা একটা না একদিকে মহান হয়। তো আসলে মহান হয় কি হয় না, কোন লগ্ন সাপেক্ষে মহান হয়? কোন লগ্নে কি আপনারা রাহু কেতুকে শুভ গ্রহ হিসেবে দেখেছেন? কোন লগ্নে 12টা লগ্নে যে লিখেছিলেন লগ্নফল, এর মধ্যে কোন লগ্নে কি রাহু কেতুকে শুভ লিখেছিলেন? লেখেন? না স্যার। লেখেন। তাহলে কি করে এই রাহু কেতু যোগ যুক্ত হবে? আমরা জানি রাহুর নিজস্ব গৃহ হচ্ছে মিথুন,
নিজস্ব গৃহ হচ্ছে মানে তুঙ্গস্থ গৃহ, নিজস্ব নয়, নিজস্ব কোনো গৃহ নেই। তো তুঙ্গস্থ গৃহ মিথুন এবং বৃষ। তাহলে ভারতীয় মতে, ভারতীয় জ্যোতিষ মতে বৃষ রাশিকে রাহু তুঙ্গ গৃহ বলে, কিন্তু আমরা মিথুনকে তুঙ্গ বলি। কেন বলি সেটি নক্ষত্রের অবস্থান থেকে আমরা বলেছিলাম। কেতুকেও কিন্তু ধনু এবং বৃশ্চিক এই দুটির মধ্যে কোনটাকে আমরা মানবো, সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার কোনটা মানবে, এটাও কিন্তু আপনাদের বলেছিলাম আগের ক্লাস, মনে করবে যে যখন এটি হয়েছিল। আর হচ্ছে রাহুর মূল ত্রিকোণ কুম্ভ, আর কেতুর মূল ত্রিকোণ সিংহ। এই ছাড়া আর কোনো শুভ গৃহ নেই, আছে? আর যে গৃহে থাকবে সেই গৃহের ফল দেবে। তবে দুটি নোট স্পেশাল দিয়েছিলাম। একটি হচ্ছে মিথুন লগ্নের পঞ্চমে কেতু সবসময় শুভ ফল দেবে, আর তুলা লগ্নের পঞ্চমে কেতু শুভ ফল দেবে। এই দুটো নোট করে নিতে পারেন। মিথুনের লগ্নের পঞ্চমস্থ কেতু শুভ ফল দেবে, যদিও কেতুর কথা বলা হয়েছে 2, 9, 10, 11 ভাবস্থ কেতু শুভ ফল দেয়। তো মিথুন লগ্নের শুধুমাত্র পঞ্চমে কেতু আর তুলা লগ্নের পঞ্চমে কেতু, এটি হচ্ছে শুভ ফল দাতা। আর কোনো শুভ ফল এই রাহু কেতু দেয় না। এবার রাহু লগ্নে থাকলে তার জীবনে দুর্ঘটনা, মারামারি, রক্তপাত, ছোটবেলায় এমনকি বেশি খাই খাই, বেশি লোভ লালসা, বেশি চাই, মানে দুনিয়া সহ দিলেও তার লালসা যেন মেটে না। এটা কিন্তু লগ্ন ভাবস্থ রাহু। আর লগ্নে কেতু সাধারণত বাধা আর বাধা, চর্মরোগ, ঘা পাসরা, তারপরে উচ্চস্থান থেকে পতন, এমনকি দেখা যাচ্ছে ওই সর্পাঘাত, বিভিন্ন কিছু এগুলো লগ্নে ঘটে থাকে। কিন্তু অন্য ঘরে থাকলে কি ঘটে না? তাহলে কালসর্প দোষের ফলটা কি? রাহু কেতু ফলটা কি দেয়, এটি আমাদের অনুধাবন করতে হবে। তাহলে দেখুন, যখন মেষে রাহু থাকছে, আপনারা লিখেছেন অনন্ত কালসর্প দোষ। মেষে রাহু আর তুলায় কেতু 1 নাম্বার মানে অনন্ত লিখেছেন, মানে লগ্নের 1 নাম্বার মানে মেষে পড়বে তা কিন্তু নয়। লগ্নে রাহু আর সপ্তমে কেতু হচ্ছে অনন্ত কালসর্প দোষ। এবার লগ্নটা ঘুরে যদি কর্কটে এসে রাহু থাকে, আর যদি মকরে যদি কেতু যায়, এটি কিন্তু অনন্ত হবে। সবাই বুঝেছেন তো? এই কথাটা বুঝেছেন? হ্যাঁ গুরুজি। হ্যাঁ স্যার, বসেছি। কে কে হ্যাঁ হ্যাঁ বোঝেননি? হাত বুঝেছি জাগান, স্যার, হাত জাগান, বুঝেছি বোঝেননি স্যার। কি? এই একটি কথার কারণে সমস্ত বিচার কিন্তু নষ্ট হয়ে যাবে। যদি বলেন যে মেষে রাহু আর তুলায় কেতু অনন্তকাল সর্পদোষ, হবে না। লগ্নে রাহু সপ্তমে কেতু অনন্তকাল সর্পদোষ। হ্যাঁ স্যার, অর্থাৎ ভাব এই কথাটি, অনুযায়ী বিচার হবে। ভাব অনুযায়ী বিচার হবে কাল সর্বদা, হ্যাঁ, রাশি অনুযায়ী না। ভাব অনুযায়ী বিচার হবে। সুন্দর। তাহলে ভাব অনুযায়ী এবার লগ্নে আমরা রাহু দিলাম, তাহলে সপ্তমে কেতু। তাহলে মেষ লগ্নে লগ্ন ভাবস্থ রাহু, রাহুল কি তার মিত্র ঘরে আছে না শত্রু ঘরে আছে? হ্যাঁ, রবিচন্দ্র মঙ্গল রাহু শত্রু না? হ্যাঁ স্যার। তাহলে শত্রু শত্রু গৃহ কত স্যার। আছে? এইবার কেতু তার শত্রু গৃহে না মিত্র গৃহে? কেতু শনি তার ওই শুক্র শনি তার শত্রু, তাহলে শত্রু গৃহ কত আছে? এইবার কথা হচ্ছে যে আমার এই কর্কট ক্রান্তিতে না মকর ক্রান্তিতে কালসর্পদোষ। কর্কট ক্রান্তির এক ধরনের ফল, মকর ক্রান্তির ভিন্ন ধরনের ফল, উত্তরায়ণের এক ধরনের ফল, দক্ষিণায়নের ভিন্ন ধরনের ফল। রাশি আর রবি, রবির ডিগ্রি এবং চন্দ্রের ডিগ্রি অনুযায়ী এই কালসর্প দোষের ফল ভিন্ন ভিন্ন হয়ে থাকে। এই কথাটাও একটু লিখে নিন। মানে তিথি অনুযায়ী, কথাটা এইভাবে লেখেন, তিথি অনুযায়ী কালসর্প দোষের একই ফল ভিন্ন প্রকার হয়ে থাকে। শুধু গদবান্ধা যদি আমরা শিখি যে ধরেন কালসর্প দোষ, লগ্নভাবস্থ রাহু জীবনে বারবার বাধা, তারপর ধরেন আত্মবিশ্বাস কম, তারপরে ধরেন তার মানে প্রচন্ড ক্রিজি, কিন্তু সে সেটি প্রকাশ করতে পারতেছে না। তাছাড়া সপ্তমে কেতু আমরা জানি দাম্পত্য জীবনে অশান্তি হয়, সে শত্রু গৃহে আছে। তাছাড়া লগ্নে রাহু মঙ্গলের গৃহে, ঘরে আগুন লাগতে পারে, আহ তার জীবনে ইলেকট্রিক শক খেতে পারে, সে আগুনে নিজে পুড়তে পারে।
এগুলো ঘটতে পারে। তাছাড়া ধরেন লগ্নভাবস্থ রাহু স্বাস্থ্য বিভ্রাট, মনোকষ্ট, এমনকি জীবিকায় বাধা, সেই সঙ্গে যোগ্যতার বহিঃপ্রকাশ না ঘটা, এগুলো তো অনেক কিছু করতে পারে। অর্থাৎ ভাবগত আমরা যে বিচারগুলো করি, যেমন নেশার মধ্যে আসক্তি, কারণ মেষ লগ্নের লগ্নভাবস্থ রাহু নেশার মধ্যে আসক্তি করে, স্বভাব চরিত্র ভালো থাকে না। কারো বাড়ি গেল, দেখা গেল সেই বাড়ি যে এখানে একটা জিনিস ভালো লাগলো, টুক করে ধরে পকেটে রেখে দিই, এমন ঘটনা কিন্তু ঘটায়। কিন্তু সেই ঘটনার পরিবর্তন হতে পারে কি কারণে? পক্ষের কারণে বা তিথির কারণে। তাহলে তিথির কারণে কোনটি? তিথির কারণে ধরেন এখানে আমাদের একটু বুঝতে হবে। ধরেন রবি, আমরা জানি রবির ডিগ্রির থেকে চন্দ্রের ডিগ্রি যদি এন্টি ক্লকওয়াইজ 15 ডিগ্রির মধ্যে থাকে, ওই 15 ডিগ্রি না, মানে হচ্ছে ওই 180 ডিগ্রির মধ্যে থাকে, তাহলে শুক্লপক্ষ হয়, আর পরের অংশ কৃষ্ণপক্ষ হয়। একটি কালসর্প দোষের ছক দিতে পারবেন কেউ? কালসর্প দোষের একটি ছক কত সালে পাবেন, কত সালে? আচ্ছা স্যার, উম, আমার কাছে আছে স্যার, দিব। 2009 সাল, 2009 সালে নভেম্বর সার্চ দেন, দেখেন কালসর্প দোষ পেয়ে যাবেন। দুই হাজার আমার নয় কাছে নভেম্বর স্যার ব্যক্তির বলেন। চার্টই আছে স্যার, দিতে পারবো, কত? দিব। ব্যক্তির চার্ট আছে, বলেন বলেন বলেন, ক্লায়েন্টের যেটা চার্ট, স্যার আছে বলেন। ক্লায়েন্টের। বলেন, এগুলো আগে চার্ট টার্ট গুছাই রাখতে হয়। দেখা গেল একটা কালসর্প দোষের স্যার আমার চার্ট, কাছে একটা স্যার না স্যার আমার আমাদের কাছে স্যার একটা যেটা বলেছেন এ, স্যারের টাই নেই, সমস্যা কি? স্যার 4 বছরের বাচ্চার একটা আছে, দেওয়া যাবে? ওই যে স্যার বলেছেন যেহেতু আগে, তাহলে স্যারের টাই নেই, সমস্যা কি? আমাদের তো বোঝার দরকার। স্যার, হ্যাঁ বলেন বলেন। স্যার বলতে ও, কি হলো এটা? আচ্ছা স্যার, আচ্ছা স্যার, আমি ব্যক্তির চার্ট দিচ্ছি স্যার, বলি আপনারা। এত সময় কেন লাগে? না স্যার, দিচ্ছি স্যার। স্যার কর্কট লগ্ন, হ্যাঁ, কর্কট লগ্ন, দ্বিতীয় বৃহস্পতি রাহু, মানে সিংহে বৃহস্পতি রাহু, বৃহস্পতি রাহু। কুম্ভতে কেতু, হ্যাঁ কোথায়? কুম্ভ। হ্যাঁ কুম্ভতে কেতু। তারপর স্যার মিনে রবি শুক্র, মিনে রবি শুক্র। তারপর মেষে বুধ, মেষে বুধ। বৃষতে চন্দ্র। বৃহস্পতি ওহো স্যার, এটা তো হয় নাই, আমি আলোচনা কি স্যার, একটা তো, কি হয় নাই? না না, এটা এটা না স্যার, বলে আচ্ছা, বৃহস্পতি, ইয়ে নেন, সুকান্ত বাবুটা নেন স্যার। হ্যাঁ। আমি সুকান্ত বাবুটা নেন স্যার, আমি খুঁজে পাচ্ছি না। না কেন এটা হয়নি কেন? এ পাশে কি আর কোনো গ্রহ আছে? হ্যাঁ হ্যাঁ, শনি মঙ্গল আছে। ও তাহলে হলো না। সুকান্ত বাবু বলেন। স্যার মেষে রবি বুধ রাহু। মেষে হচ্ছে রবি, বুধ, রাহু। রাহু। রবির ডিগ্রিটা বলেন। রবির ডিগ্রি 7। 7 ডিগ্রি কত মিনিট? মিনিট তো স্যার 7 থাক, ডিগ্রি। থাক 7 ডিগ্রি থাক, হ্যাঁ এবার তারপরে বলেন। তারপর স্যার মিনে আছে বৃহস্পতি, মিনে বৃহস্পতি, কুম্ভে মঙ্গল আর শুক্র, মঙ্গল, শুক্র, মকরে আছে শনি, মকরে শনি, ধনুতে চন্দ্র, ধনুতে চন্দ্র। তুলায় চন্দ্রের কেতু। ডিগ্রিটা বলেন, চন্দ্রের ডিগ্রি। চন্দ্রের ডিগ্রি 20। 20। হ্যাঁ, তারপর? কেতু হ্যাঁ, এবার রাহুর ডিগ্রি আর কেতুর ডিগ্রিটা বলেন। রাহু ডিগ্রি 24। 24।
বুধের ডিগ্রি বলেন। বুধের 26। 26। আর কেতুর ডিগ্রি 24 24। নাকি? জি স্যার, 24। এই হয়ে গেছে। লগ্ন কোথায়? লগ্ন স্যার মিথুনে। তাহলে কি হলো? তাহলে কি হলো? লগ্ন বাইরে চলে গেল না? ও, এটা হলো না তো। হুম? লগ্ন বাইরে চলে গেছে। কি লগ্ন বাইরে চলে গেল না? তাহলে লগ্ন ভঙ্গও কিন্তু কালসর্পদোষ হয়। এটা হচ্ছে আর একটা নাম হচ্ছে লগ্ন ভঙ্গ কালসর্পদোষ। লগ্ন নেই, লগ্ন ভেঙে বেরিয়ে গেছে, এটা লিখে নিন। যেহেতু বেঁধে গেছে, পয়েন্টটা লিখে নিন। তো এইবার ধরেন আমরা এখানে রবি হচ্ছে 7 ডিগ্রি আর চন্দ্র হচ্ছে 20 ডিগ্রি, তার মানে শুক্লপক্ষ পার হয়ে কৃষ্ণপক্ষে চলে গেছে। বুঝুন, একটু ভালো করে বোঝার চেষ্টা করুন, 5 মিনিট একটু বুঝুন, তারপরের অংশ যে সহজ হয়ে যাবে। তাহলে এ যে আমাদের বলেছি কি, লগ্নের একাদশে রাহু আর হচ্ছে একাদশে থাকলে এখানে কত, পঞ্চম। একাদশে রাহু আর পঞ্চমে কেতু আমরা কি বলেছি? 11 কেতু, পঞ্চমে রাহু, 5-এ রাহু মানে বিষধর কালসর্পদোষ বলেছি, বলেছি না নাকি? দেখেন জি তো স্যার। মিলা নাকি? হ্যাঁ জি হ্যাঁ স্যার, স্যার, হ্যাঁ স্যার। তাহলে এটা বিষধর কালসর্পদোষ হয়েছে। তাহলে ইনাকে কি বিষধর কালসাপে কামড়াবে না কি হবে? বিষধরের ফল কি হবে? তখন ফলাদেশ দিতে গেলে আপনারা কি করতে হবে? কালসর্পদোষের একটি জিনিস মাথায় রাখতে হবে, যে সাপ কি আমাকে দিনে কামড়াবে না রাতে কামড়াবে, এটা পক্ষ দিয়ে বের করতে হবে। সবসময় কৃষ্ণপক্ষে চন্দ্র ক্ষয়িষ্ণু আমরা জানি, এটা রাতের ফলই বেশিরভাগ দেয়। যত কৃষ্ণপক্ষে শুভ কার্যাদি সবকিছু রাত্রেই হয়, দেখবেন তিথিগত যত অনুষ্ঠান সেগুলো রাত্রে হয়। শুক্লপক্ষে দিবাতে হয়। শুক্লপক্ষে সূর্যোদয় থেকে যাবতীয় শুভকর্মাদি সেখান থেকে শুরু হয়। আর কৃষ্ণপক্ষে সূর্য অস্ত থেকে শুরু হয়। তো ধরেন এটি কৃষ্ণপক্ষের জন্ম। ঠিক একই রকম আপনাদের ভাব বিচার করতে হবে, যে রাহু আছে 26 ডিগ্রি, মানে কোন দিকে আছে? রাহু কোন দিকে আছে? এই দিক থেকে 26 ডিগ্রি আছে। 26 ডিগ্রি মানে 30 ডিগ্রি যদি এই ঘরটা হয়, তাহলে রাহু আছে ঠিক এই পর্যন্ত। 24 ডিগ্রি, 26 না 24 ডিগ্রি। তাহলে বুধ আছে 26 ডিগ্রি, এ কি কালসর্পদোষ হয়েছে? আপনারা তো দিলেন, আদৌ হয়েছে? এইবার 24 আর 7 31, রবি আছে 7 ডিগ্রি, তার মানে রবিও তো 24-কে পার হয়ে গেছে, তাহলে কি কালসর্পদোষ হয়েছে? কি হলো, কথা বলেন না? না স্যার। না তো এটা তাহলে কি কালচর হলো? করতে পারে না স্যার। কি করে হবে? হয়নি বুঝি। দেখেছেন, হয় হয়নি। না স্যার। কেন হলো না? কারণ 24 ডিগ্রি রাহু হচ্ছে এইদিকে, বুধ ঢুকে গেছে কিন্তু 26 ডিগ্রি এ মাথায়, এই যে এই পর্যন্ত চলে আসছে বুধ। আর রবি 7 ডিগ্রি মানে 24-কে পার হয়ে গেছে, 24 আর 7 31, মানে সেও পার হয়ে গেছে। তাহলে কি কালসর্পদোষ হয়েছে? না স্যার। এই, তাহলে ডিগ্রির গুরুত্ব যেমন, ওই চন্দ্রের গুরুত্ব ঠিক একই রকম কিন্তু হবে। আমরা এটা দিয়েই বুঝে যাই, সমস্যা নেই। স্যার এখানে একটা তো প্রশ্ন স্যার, এখানে যে বিষধর হলো কিভাবে স্যার? 11 লেখা হ্যাঁ, আছে তো যে লগ্নে রাহু দ্বিতীয় কুলিক, মানে এরকম আছে স্যার, কিন্তু এটা তো বাম পাশ দিয়ে যদি আমরা হিসাব করি তো 3 নম্বর ঘরে আর কি স্যার লগ্নটা পড়ছে, সেক্ষেত্রে আমরা 11 নম্বর ধরলাম আর কি। লগ্ন থেকে কি আবার ব্যাপার রে, এখন এসে কেন এইটা? 6 7 8 স্যার বুঝতে পারছি 9 না, বুঝতে পারছি। 10 11 12, ওটা কয় নাম্বার হয়? না ঠিক আছে স্যার, আমি অন্যভাবে একটা হিসাব করছি। তাহলে 11-তে হওয়ার কথা আমাদের বিষধর কালসর্প দোষ, কিন্তু বিষধর কালসর্প দোষ আমরাই ধরে নিলাম। ধরেন এখানে কিভাবে কালসর্প দোষটা হবে? বুধের ডিগ্রি হতে হবে 6-এর মধ্যে, মানে 5 ডিগ্রির মধ্যে বা 6 ডিগ্রির মধ্যে হবে, যেহেতু 24 ডিগ্রি আছে। 24 ডিগ্রি পরে তো নিশ্চয়ই কোনো মিনিট আছে। তাহলে 24 6-এর মধ্যে হতে হবে, রবিও 6-এর মধ্যে হতে হবে। তাহলে কালসর্প দোষ হবে, নচেত হবে না। তখন কি হবে? লগ্নভঙ্গ কালসর্প দোষ হবে। এটি খেয়াল করতে হবে। খালি ওই সপ্তমে দেখে, ডিগ্রি না দেখে বলে ফেললাম কালসর্প দোষ, তখন কিন্তু বিপর্যয় ঘটে যাবে। আমি চাই না সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারে কোনো শিক্ষার্থী মানে এই
বিষয় নিয়ে, যেমন মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, এগুলো নিয়ে বিশেষ করে, বা সাড়ে সাতি, এগুলো নিয়ে আপনারা ভুল শিক্ষা দেন বা ভুল শেখেন, ভুল করেন, এটা কখনোই কিন্তু চাই না। স্যার চারটা পাইছি স্যার। আচ্ছা, যাই হোক, স্যার পরে ওইটাকে একটু রেখে দেন। হুম। তাহলে আমাদের দেখতে হবে যে লগ্নের একাদশে রাহু, ধরেন এটাই কালসর্পদোষ। কৃষ্ণপক্ষের সে, ধরেন রবি কত ডিগ্রি, 7 ডিগ্রি, মানে 7 ডিগ্রি, 7-এর থেকে গেছে 23, 23 আর 30 53, 53 আর 20 কত, 53 আর 20 73, 73 মানে হচ্ছে 2 ঘর 60, 13, মানে 3 2 2 4 5, 4.5 5.5 6, মানে কৃষ্ণপক্ষের ষষ্ঠীতে চলে গেছে, ষষ্ঠী লেগে গেছে ওর। তাহলে কৃষ্ণপক্ষের ষষ্ঠী তিথি লেগে গেছে, তাহলে এই ষষ্ঠী, আমার কথা হচ্ছে যে প্রতিপদ থেকে যে 30 পর্যন্ত, মানে শুক্লা প্রতিপদ থেকে কৃষ্ণপক্ষের অমাবস্যা পর্যন্ত যে 30টি তিথি, তিথি অনুযায়ী যেমন আপনার যোগ হবে, তিথি অনুযায়ী করণ হবে, তিথি অনুযায়ী আপনার এই দিন রাত্রের বা সময় ছোট বড় হবে। কালসর্প দোষেরও তার দোষ গুণ খণ্ডানো বা বর্ধিত করা এর উপরে নির্ভর করবে। আমরা কঠিন দিকে না যাই, একটু সহজে যাই। তাহলে একাদশ ভাবস্থ রাহু, লগ্নের লগ্নভঙ্গ কারণ সর্বদোষ। একাদশ ভাবস্থ রাহু কোন নক্ষত্রে আছে? 24 ডিগ্রি, মানে 24 ডিগ্রি মানে ভরণী নক্ষত্রে, শুক্রের নক্ষত্রে আছে, তাই তো নাকি? হ্যাঁ, শুক্র নক্ষত্র স্যার। কৃত্তিকা, নবশ্রেণীতে হবে স্যার। কৃত্তিকা আছে স্যার দেখতেছি। কোন 24 দিকে ডিগ্রি আছে? মানে ওইদিকে 6 ডিগ্রি আছে, তো 6 ডিগ্রি থাকলে তো স্যার অশ্বিনী নক্ষত্র, অশ্বিনী অশ্বিনী নক্ষত্র। নক্ষত্রে আছে। তাহলে অশ্বিনী নক্ষত্র মানে কেতুর নক্ষত্রে আছে। আর কেতু 24 ডিগ্রি মানে এই মাথায়, এই মাথায় মানে সে চিত্রা নক্ষত্রে, মঙ্গলের নক্ষত্রে আছে। তাহলে মঙ্গলের গৃহগত নক্ষত্র, মঙ্গলকে সে কোন রকম দৃষ্টি দেয়নি বা যুক্ত হয়নি, কিন্তু পিছন দিক থেকে মঙ্গলের সঙ্গে রাহু কিন্তু কানেক্ট হয়ে গেছে। যখনই হয়ে গেছে, কেন হলো? সেটি হচ্ছে 14 নম্বর নক্ষত্র, ওই কেতু 24 ডিগ্রিতে আছে, মানে 14 নম্বর নক্ষত্রে আছে। 14 হচ্ছে চিত্রা, চিত্রা নক্ষত্রের অধিপতি মঙ্গল, সেই নক্ষত্রের থেকে যুক্ত হয়ে গেছে। তাহলে একাদশপতি মঙ্গল, আমরা মিথুন লগ্নের ক্ষেত্রে মঙ্গলকে কি বলেছি? মঙ্গল, বৃহস্পতি, রবি, 3টি পাপ গ্রহ। তাহলে পাপ গ্রহ সে কিনা ভাগ্যভাবে বসে আছে। তাহলে মঙ্গল, বৃহস্পতি এবং রবি এগুলো ফুল মুখস্থ রাখতে হবে, এত কঠিনে যাবো নাকি? তাহলে সে যে পাপ গৃহগত বা পাপ, আমার লগ্ন সাপেক্ষে পাপ, তাহলে সেই মঙ্গল নবমী। তাহলে ভাগ্যভাবে থেকে কি হয়েছে? মঙ্গল দ্বাদশে দৃষ্টি দিয়েছে। রাহু কি করেছে? রাহু এই দিকে ঘুরেও কিন্তু দ্বাদশে দৃষ্টি দিয়েছে। তাহলে দ্বাদশে রাহু মঙ্গলের দৃষ্টি, সে প্ল্যানেট কি ভালো না মন্দ? কি? যার ব্যয়ভাবে রাহু পাপ গ্রহ মঙ্গলের দৃষ্টি রয়েছে এবং রাহুরও দৃষ্টি রয়েছে, তাহলে সেটা কি ভালো না মন্দ? অশুভ স্যার। এইবার রাহু তাহলে কি হয়েছে? তার নবম দৃষ্টি পড়েছে মেষে, রাহু মানে 3rd হাউসে, লগ্নে 3য় দৃষ্টি পড়েছে, নবম দৃষ্টি। তাহলে 3 নাম্বার ঘরে মঙ্গলেরও দৃষ্টি আছে। তাহলে এই 3 নাম্বার ঘরও কি ভালো না মন্দ? যদিও ভালো ছিল, কিন্তু মঙ্গলের দৃষ্টি পড়ার কারণে আর ভালো নেই। ক্লিয়ার? এইবার সপ্তম দৃষ্টি পঞ্চমে পড়েছে, পঞ্চমে কেতু আছে, এটা তো আমরা পঞ্চমের কেতু আমরা ফল বলবো, কিন্তু সেখানে তার দৃষ্টি আছে, মানে রাহুর তো দৃষ্টি থাকবেই, যেখানে কেতু থাকবে তার উপর দৃষ্টি পড়বেই। তাহলে এদিকে আমরা ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে কি হচ্ছে? এদিকে পঞ্চম দৃষ্টি চন্দ্রের উপর পড়েছে। তাহলে কৃষ্ণপক্ষের ষষ্ঠী, সে তার উপরে চন্দ্রের উপর দৃষ্টি পড়েছে, চন্দ্র 20 ডিগ্রিতে আছে। 20 ডিগ্রি মানে পূর্বাষাঢ়া শুক্রের নক্ষত্রে আছে। তাহলে শুক্র তো আমাদের লগ্ন সাপেক্ষে পাপ নাকি? না, শুক্র একমাত্র শুভ কারক গ্রহ, মিথুন লগ্নের শুক্র শুভ কারক গ্রহ।
তাহলে শুক্র শুভকারক গ্রহ, শুক্রের নক্ষত্রে আছে, কিন্তু রাহু দৃষ্টি হওয়ার কারণে, রাহু দৃষ্ট হওয়ার কারণে সে তো আর ওই শুক্রের গৃহেও দৃষ্টি দিয়েছে, এদিকে চন্দ্রের উপরও দৃষ্টি দিয়েছে। তাহলে এই সপ্তম ঘর ভালো হয়নি। তাহলে ফলাদেশটা কি হবে? কি হবে? গুছিয়ে লিখতে পারবো আমরা? পারবো না, কঠিন মনে হচ্ছে, খুবই কঠিন মনে হচ্ছে। গুছিয়ে লিখতে পারবো আমরা, খুব কঠিন মনে হচ্ছে। তাহলে এইবার কালসর্প দোষের যে ছকটা পাইছি, আমাদের স্যার পাইছে, ওইটাই বের করি একেবারে ডিগ্রি দিয়ে। যেটুকু শিখবেন ভালো করে শিখেন, কাজে লাগুক। স্যার এই হ্যাঁ, যে প্ল্যানেটটা ছিল এখানে কি কলসর্প দোষ পূর্ণরূপে হয়েছে? হয়নি, কারণ তো রবি বুধ তো বাইরে হয়নি। চলে গেছে, হ্যাঁ, বাইরে তাই চলে না? গেছে, কালসর্প দোষ হয়নি। টোটালে কোনো কালসর্প দোষ নেই ওখানে। বলেন স্যার। স্যার তুলা লগ্ন স্যার। হ্যাঁ, তুলা লগ্ন। বৃশ্চিকে বুধ, রবি, শুক্র। বুধের ডিগ্রি বলেন। ও, বুধের বুধ লাগবে না, ডিগ্রি, ডিগ্রি লাগবে না, রবির ডিগ্রিটা বলেন। রবির ডিগ্রি হচ্ছে স্যার 5°27'। 5°27'। হ্যাঁ, তারপরে ধনুতে, ধনুতে চন্দ্র ধনুতে চন্দ্র কত দুই ডিগ্রি? ডিগ্রি 2°16। 2:16। হ্যাঁ, তারপরে কুম্ভতে কেতু, কোথায়? কুম্ভ, কুম্ভতে কেতু। কেতুর ডিগ্রি কেতুর ডিগ্রি 10°। 10 ডিগ্রি। রাহু 10 ডিগ্রি। রাহু, রাহু হচ্ছে সিংহে, হ্যাঁ, মঙ্গল, বৃহস্পতির সাথে। রাহু কোথায়? সিংহে, হ্যাঁ, তার সাথে আর কি কি আছে? মঙ্গল, বৃহস্পতি। মঙ্গল কত ডিগ্রি? 7°20'। কত? 7, 7। 7 হলে তাহলে কাল সর্প দোষ হলো কি করে? হলো 7 না তো, হলে হচ্ছে না স্যার। হলো না তো। রাহু তো 10 রাহু ডিগ্রি স্যার এখানে। এদিকে যাচ্ছে না, রাহু এদিকে 10 ডিগ্রি, তাহলে ওদিকে 7 ডিগ্রি বাইরে বেরিয়ে যাচ্ছে না? রাহু তো এদিক থেকে 10 ডিগ্রি, আর মঙ্গল 60 ডিগ্রি স্যার। মঙ্গল সাত মঙ্গল ডিগ্রি এদিক এদিক থেকে, থেকে, এদিক উপর থেকে ষাট থেকে। ডিগ্রি স্যার। মঙ্গল 7 ডিগ্রি উপর থেকে। আমি আপনারটাই তো বুঝলাম, এই যে মঙ্গল হচ্ছে এইখান থেকে 7 ডিগ্রি, আর রাহু হচ্ছে এখান থেকে 10 ডিগ্রি। তাহলে কি হচ্ছে, মঙ্গল উপরে থেকে যাচ্ছে না? মঙ্গল উপরে থেকে। আচ্ছা, মঙ্গলের ডিগ্রি কে 21 বানায় দেন। আচ্ছা দেন স্যার, এখানে বৃহস্পতিও আছে স্যার, জুপিটার চোদ্দ হ্যাঁ, ডিগ্রি মঙ্গলের ডিগ্রি কে 21 বানিয়ে দিলাম, বৃহস্পতি কত বলেন? বৃহস্পতি 14 স্যার। 14 কে 24 বানায় দেন। এই এইবার কাল সর্প দোষ হলো, নচেত হলো না। এতজন শিক্ষার্থীর মধ্যে সকালে বলে দিলাম যে বিকালে কালসর্প দোষের হবে, একটি প্ল্যানেট বললাম 2009 সালের নভেম্বর ডিসেম্বর, সার্চ দেন দেখেন সব কালসর্প দোষ আসবে। আচ্ছা, তো উম, আমার কথা হচ্ছে রাহু কেতুর এক পাশে সকল গ্রহগণ থাকতে হবে। এবার ডিগ্রিগত ভাবে আমরা বানিয়ে নিলাম, কিন্তু এই প্ল্যানেটে কিন্তু ছিল না। রেকর্ড যেহেতু হচ্ছে, আমাদের সঠিক কথাটা বলতে হবে কিন্তু, আর এটা তো পাবলিশড হবে। তাহলে আমরা এটা তৈরি করে নিলাম যে কালসর্প দোষ হবে, কিন্তু আসলে লগ্ন দিয়ে যারা চার্ট বের করবে তারা কিন্তু দেখবে যে আসলে এই স্ফুটে কালসর্প দোষ হয় না। ছক দিয়ে কিন্তু ওই তারিখ বের করে অটোমেটিক এটা বের করে নেওয়া যাবে। ও যদি আমি 1 ঘন্টা শ্রম দেই তাহলে নিশ্চিত করে বের করে নিতে পারবো। তো ধরেন এরকম লোক থাকতে পারে, এটি আমাদের মাথায় রাখতে হবে। তাহলে কালসর্প দোষ শুরু হয়েছে, তাহলে লগ্নের একাদশে রাহু, পঞ্চমে কেতু, তার মানে কি হচ্ছে, ওই সেই বিষদর কালসর্প দোষ হচ্ছে। একাদশে রাহু, পঞ্চমে কেতু, তাই হচ্ছে না? একই কিন্তু হচ্ছে, অর্থাৎ লগ্নের পঞ্চমে কেতু আর একাদশে রাহু, সেই বিষধরেই আছি আমি। তাহলে এবার কথা হচ্ছে লগ্নের থার্ড হাউসে চন্দ্র। চন্দ্র রাহু দৃষ্ট, রাহু 10 ডিগ্রিতে আছে। 10 ডিগ্রি মানে পূর্ব ফলগুনি, মানে শুক্রের নক্ষত্রে। ওই দেখেন ঘুরে ফিরে আবার সেই শুক্র, মানে 33 নাম্বার ক্লাস না, ওইখানেই চলে যাচ্ছি আমি।
তাহলে রাহু শুক্রের নক্ষত্রে আছে, রবির গৃহে। তাহলে রবির শত্রু কি? শুক্র আর শনি, এটা তো আমরা জানি, এগুলো মুখস্থ আছে তো সবার। তাহলে সেই শুক্রের নক্ষত্রে রাহু বসে থেকে সে নবম দৃষ্টি দিল চন্দ্রের উপর। এবং শুক্ল পক্ষ মানে রবি 5 ডিগ্রি আর এখানে 2 ডিগ্রি, মানে কত দূরত্বে আছে? 5 ডিগ্রি মানে 25, 25 আর 2 27 ডিগ্রির মধ্যে আছে। তাহলে 30 ডিগ্রি হলে সোয়া 2 দিন হতো। তার মানে দ্বিতীয়া পার, 30 ডিগ্রি হলে সোয়া 2 দিন, মানে সোয়া 2 দিন, মানে দ্বিতীয়া পার হয়ে কি হয়েছে? দ্বিতীয়া কেবল পার হয়ে তৃতীয়া লেগেছে, তাই তো নাকি? স্যার 25, 25 আর 2 27, হ্যাঁ 27 ডিগ্রি, 13 13 26, ওই দ্বিতীয়া পার হয়ে গেছে। তাহলে এই যে দৃষ্টিটা দিল, মানে রাহুর নবম দৃষ্টি পড়ল। তাহলে নবম দৃষ্টি পড়ে চন্দ্রকে ডোমিনেট করে দিল, যদিও ধনুতে চন্দ্র। এখানে বুঝতে হবে যে তুলা লগ্নের একমাত্র শনি রাজ্যকারক গ্রহ, আর হচ্ছে তুলা লগ্নের রবি মঙ্গল বৃহস্পতি হচ্ছে পাপক গ্রহ, আর তুলা লগ্নের হচ্ছে শনি বুধ শুভকারক গ্রহ, শনি একাই রাজ্যকারক গ্রহ, আর মঙ্গল মারক। এটা তো আপনারা লিখে নিয়েছেন। তাহলে যদি তাই লিখে নিয়ে থাকেন, তাহলে তুলা লগ্নের শুক্র, শুক্রের নক্ষত্রে রাহু বসে আছে। শুক্র কিনা রবি যুক্ত হয়ে বুধ যুক্ত হয়ে বসে আছে, বুধ যুক্ত রবি যুক্ত। এটা হচ্ছে ফলাদেশের ক্ষেত্রে বলবে। তাহলে আমার কথা, আমাদের হচ্ছে বিষধর যে কালসর্প দোষ পেলাম, এই বিষধর কালসর্প দোষ বিষক্রিয়া কোন জায়গায় করবে, মানুষের জীবনে কোন জায়গাটিতে ফেলবে, এটা আমরা বের করতে পারবো? পারবো না, এত সহজে পারবো না। এটা উচ্চতর বেঁচে হলেও তো মনে হয়। হুম, পারবো, একটু চেষ্টা করবো। কেউ কেউ কি চেষ্টা করতে করবেন? একেবারে অবিকল ভাব বিচারের মতো যাবেন। কিন্তু এই চন্দ্রটা কিন্তু শুভ চন্দ্র, শুক্লপক্ষের চন্দ্র, বর্ধিত চন্দ্র, শুভ চন্দ্র। তাহলে শুভ চন্দ্র, তার উপরে রাহু দৃষ্টি দিল, বৃহস্পতির ঘর নবম দৃষ্টি পড়লো। তাহলে চন্দ্র যতটা ক্ষতিগ্রস্ত হলো। আর এই চন্দ্র ধরেন শত্রুর গৃহে থেকে, ধরেন যদি এখানে থাকতো, কেতু 5 ডিগ্রি, মানে এই দিক থেকে 5 ডিগ্রি, চন্দ্র যদি 24 ডিগ্রিতে কুম্ভে থাকতো, তাহলে কি হতো? তাহলেও কিন্তু শুক্লপক্ষের চন্দ্র থাকতো। কিন্তু ধরেন যদি এখানে এসে লগ্নের সাথে চন্দ্র থাকতো বা দ্বাদশে চন্দ্র থাকতো, তাহলে তো কৃষ্ণপক্ষের চন্দ্র হতো। দ্বাদশে এখানে যদি থাকতো, তাহলে রাহুর দ্বাদশ দৃষ্টি পড়তো না? পড়তো হ্যাঁ, নাকি? পড়তো তো। তাহলে এই অবশ্যই। চন্দ্রকে এখানে না বসিয়ে যদি এখানে বসাতেন, তাহলে আমার কথা হচ্ছে যে ফলাদেশের তারতম্য হতো। সেই তারতম্যটা কি হতো, এইটা আমরা অনুধাবন করতে পারি। তাহলে যদি আসি আমরা, যে লগ্নের কর্মপতি তৃতীয় ভাবে রাহুদৃষ্ট আর কর্মপতি দ্বাদশ ভাবে রাহুদৃষ্ট, এই দুটির ফল কেউ বলতে পারবেন না? বলেন। এই বলেন, চন্দ্রের লগ্নের তৃতীয় ভাবে দশমপতি তৃতীয় রাহুদৃষ্ট, আর হচ্ছে দশমপতি দ্বাদশে রাহুদৃষ্ট, এই দুটির ফল কি বলতে পারবেন না? কেউ বলতে পারবেন না? বলেন। হুম, কে বলবেন? একজন একটু বলেন, তৃতীয় ভাব থেকে কি বিচার করা হয়, কি কি বিচার করা হয় তৃতীয় ভাব থেকে? বলেন। স্যার ভাই বোনের বিচার করা হয়, তার সাহস শক্তি পরাক্রমে বিচার করা হয়। হুম, আর তারপরে যোগাযোগ বিচার করা তার হয়। প্রচেষ্টা, তার চেষ্টা কতটা আছে, চেষ্টা বল কতটা আছে, এটাও দেখা হয়। কতটা হুম, তিনি প্রয়াস করবেন, কতটা চেষ্টা করবেন জীবনে, কতটা পরিশ্রম তারপর করবেন, প্রতিবেশী শ্রমিক ইচ্ছা কর্মচারী। শক্তি কত আছে, ধৈর্য বল কতটা আছে। তার সহচর শেষ। ভাবটা বিচার করা হয়। হ্যাঁ, তারপরে আর কি বিচার করা হবে? ভাই বোন বিচার করা হয়। আর কিছু? এইবার 12 নম্বর খেলাধুলা। ঘর থেকে কি বিচার করা হয়? 12 নম্বর। স্যার তার 12 নম্বর ঘর ব্যয় থেকে এই বিচার ভাব, করা ব্যয়ভাব, এই বিদেশ ব্যয়ভাব, যাত্রা, ভুলের জায়গা। বিচার করা হয়। বিদেশ যাত্রা, খরচা। বারো একাকি নম্বর, বারো তিক্ততা নম্বর বিচার করা বলেন। হয়।
স্যার ব্যয়, একাকিত্বতা, নিঃসঙ্গতা, তারপর স্যার ক্ষতি, পাপ, বিচ্ছেদ, দারিদ্র দশা, দুঃখ, দুঃখ, দারিদ্রতা। অন্তর্মহল, চোখের ঘুম নষ্ট, তারপরে দান করে উল্টো প্রতিদান মানে উল্টা আঘাত খাওয়া, তারপরে মানদণ্ড, রাজদণ্ড, অর্থদণ্ড, এগুলোর যত রকম দণ্ড রয়েছে, তারপর শোক, এমনকি সন্তান শোক, পণ্ডশ্রম, এগুলো বিচার করা হয় না। তাহলে এই যে তৃতীয় ভাবে আমাদের ধৈর্য, সাহস, মনোবল, জনবল, নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব, মানসিক শক্তি, কণ্ঠস্বর, চেষ্টা বল, অন্ননালী, ফুসফুস, দাসদাসী, প্রতিবেশী, শ্রমিক, কর্মচারী, এগুলো টপাটপ বলা যায় না নাকি? তাহলে যদি বলা যায় তাহলে সেইগুলো বৃহস্পতির গৃহগত চন। বৃহস্পতির সাথে কোনো কানেক্ট হয়েছে? বৃহস্পতিও তো দৃষ্টি দিয়েছে, নাই নাই, বৃহস্পতিও তো তার নিজ গৃহে পঞ্চম দৃষ্টি দিয়েছে। বলা যায় না যে এখানে বৃহস্পতি দৃষ্ট, বৃহস্পতির গৃহগত কর্মপতি তৃতীয় ভাবে, মানে এটি শুভ। আর এটি হচ্ছে সে বুধের ক্ষেত্রগত, কিন্তু বৃহস্পতির কোনো দৃষ্টি নেই, উপরন্ত কোনো শুভ গ্রহের দৃষ্টি নেই। এখানে বৃহস্পতির দৃষ্টি আছে আর এখানে বৃহস্পতির দৃষ্টি নেই, শুধু রাহুর দৃষ্টি আছে, তার মানে এইটা বেশি অশুভ। তাহলে এটা এখানে তো আর শুক্লপক্ষ আর কৃষ্ণপক্ষ লাগতেছে না, এমনি হয়ে গেছে অশুভ। তাহলে কৃষ্ণপক্ষ হলে কি অসুবিধাটা বেশি হবে আর শুক্লপক্ষ হলে কি অসুবিধা বেশি হবে? এটা নোট করে নেন, এটার আলোচনায় যাবো না আজকে। নেন, নোট করে নেন, নেন, জি জি এটা পরে শিখবে। জি, জি। নেন নেন নেন। ক্লাস নাম্বার 33, এখনো আপনাদের মুখ ফুটলো না, এটা কি হবে তাহলে? হুম, কি কেউ কিছু বলবেন? আপনারা কি আদৌ ভাব বিচার কিছু শিখেছেন? কিছু শুরু করেছেন? এখনো প্র্যাকটিস শুরু করেছেন? এইবার আপনারা বইতে পড়বেন কি, ধরেন বই পুস্তকে কি পড়বেন, যে একাদশে লগ্নের একাদশে রাহু রয়েছে, তাহলে আর পঞ্চমে কেতু রয়েছে, অর্থাৎ বাসুকি আমরা যে বললাম যে ওই সরি বিষুবৎ যে কালসর্প দোষে আপনারা বই পুস্তকে কি পড়বেন, পড়বেন হচ্ছে আয় আছে কিন্তু দেখা যাচ্ছে সেই আয় ধরে রাখতে পারতেছি না, সেই অর্থ নিয়ে মানসিক অশান্তি, এমনকি অর্থ অশান্তির মূল, অর্থ অনর্থের মূল, এগুলো শিখবেন। তারপরে বন্ধুরা বিশ্বাসঘাতকতা করবে, ভাই ভাই বিরোধ সৃষ্টি হবে, সন্তান সুখে বাধা হবে, তারপরে হচ্ছে এমনকি সে সন্তান পাবে না, পেয়ে হারাবে, এইগুলো হচ্ছে আপনারা ব্যাখ্যা করে দেবেন বই পুস্তক থেকে। কিন্তু সেই ব্যাখ্যাটা মিলবে না আপনাদের জীবনে। কেন মিলবে না? কারণ হচ্ছে একাদশে রাহু বসে থেকে তার যে নক্ষত্রে রয়েছে সেই নক্ষত্রের একটা ফল রয়েছে, সেই নক্ষত্রের ফল রবির গৃহে, মানে সে তার শত্রু গৃহগত হয়ে বসে আছে। তাহলে শত্রু গৃহগত একাদশ ভাব আর এই রাহুর মূল ত্রিকোণ একাদশ ভাব, যদি কিনা লগ্ন মেষ লগ্ন হতো তাহলে মূল ত্রিকোণে একাদশে রাহু এখানে বসালে যে ফল হতো, মানে এইটাকে উল্টায়, রাহুটা এই পাশে নিয়ে কেতুটা এই পাশে যদি আনতাম, তাহলে ফলাদেশ কি একই হতো? রাহু তুঙ্গস্থ থাকলে যদি একাদশ ঘর হতো, ধরেন যদি কর্কট লগ্ন হতো, তাহলে একাদশে রাহু থাকলে যে ফল হতো, এই ক্ষেত্রে তুলা লগ্নের কি একাদশে রাহু একই ফল হবে? না আবার স্যার। রাহু নিজস্থ থেকে যদি আমার লগ্ন কুম্ভ লগ্ন হতো, তাহলে সেই রাহু যদি ধনুতে থাকতো, তাহলে একাদশে থেকে আমার এই বিষধর কালসর্প দোষ কি একই ফল হতো? বা মকর লগ্ন হয়ে একাদশে যদি বৃশ্চিকে রাহু থাকতো, তাহলে কি এই বিষধর কতটা প্রভাব ফেলতো? এর তারতম্যটা আমরা বুঝবো না, না হলে কিসের কালসর্পদোষে ক্লাস করে দাও কি? জি স্যার, বুঝতে পারতেছি স্যার। হ্যাঁ, তারতম্যতা থাকবে স্যার, আবার তিথিরও ব্যাপার আছে স্যার। হ্যাঁ, তিথিটা নয় না আসি খেলাম, কিন্তু বাকি তারতম্য গুলো থাকবে না। এবার আসি আমরা এখানে,
আর এ নিয়ে বসে থাকলে হবে না, ক্লাস নষ্ট হয়ে যাচ্ছে, বুঝতে পারছি। মানুষ দেখে হাসবে যে এতদিন ধরে জ্যোতিষ করে এই হয়েছে। থাক এটা। এইবার আমরা এক একটা এক এক কালি দিয়ে লিখি। ধরেন এইবার 2 রাহু কেতু। তাহলে আমরা কি বুঝতেছি, 2 নাম্বার ঘরে রাহু আর 8 নাম্বার ঘরে কেতু, মানে এটা কি লিখেছে, কুলিক কাল সর্বদোষ। কুলিক কাল সর্বদোষে আপনারা কি পড়বেন, বই পুস্তকে কি পড়বেন, যে বই পুস্তকে সাধারণত কুলিক কাল সর্বদোষে পাবেন হচ্ছে তুঙ্গস্থ রাহু আর তুঙ্গস্থ কেতু। তাহলে ভারতীয় মতে পাবেন যে 2 নাম্বারে কেতু, তুঙ্গস্থ কেতু, ওই তুঙ্গস্থ রাহু আর তুঙ্গস্থ কেতু। পাবেন যে আপনারা বাস্তু দোষ থাকবে, কথাবার্তা বিপদ থাকবে, মানে কথাবার্তা ফাঁস হবে বেশি। তারপরে হচ্ছে ওই বাক্য বিনিময়ে সতর্ক থাকতে হবে। তারপরে ধরেন পারিবারিক অশান্তি লেগে থাকবে। আর এই অষ্টমে কেতুর কারণে বিরহ যন্ত্রণা তো থাকবেই। এমনকি অপমান অপদস্থ হতে হবে, সুখ দুঃখে জড়াতে হবে, পরাজিত হতে হবে, এই জিনিসগুলোই শুধু পাবে। কিন্তু আমার কথা হচ্ছে যে এই যে কুলিক কাল সর্বদোষ, 2 নাম্বার লগ্নের 2-এ রাহুটা তুঙ্গস্থ, কেতুটাও তুঙ্গস্থ, তাহলে অষ্টমের 2টি গ্রহ তুঙ্গস্থ হয়ে বসে আছে। তাহলে বৃষ রাশিতে কৃত্তিকা নক্ষত্রে রবির নক্ষত্রে কি দেবে, আর রোহিণী মানে চন্দ্রের নক্ষত্রে কি দেবে, আর হচ্ছে মৃগশিরা মঙ্গলের নক্ষত্রে কি দেবে, আলাদা আলাদা ফল দেবে না? দেবে। তাহলে রাহুর শত্রু রবি চন্দ্র মঙ্গল। তাহলে রবি আর চন্দ্র মঙ্গল তিনটিই তো রাহুর শত্রু। তাহলে 3টি শত্রুকে সঙ্গে নিয়ে কিন্তু বৃষ রাশিতে থাকবে তুঙ্গস্থ হয়ে। তাহলে রবি চন্দ্র মঙ্গলের অবস্থান অনুযায়ী তার ফলাদেশ হবে না? গদবাঁধা ফলাদেশ কি আদৌ জীবনে লাগবে? বলেন, লাগবে কি? আরে কেউ না স্যার, একজন কথা বলেন, না হলে না স্যার, বলেন যে স্যার আপনার মতো আপনি বলে যান, এটা আমাদের আর লাগবে না। হয় একজন কথা বলেন, আর না হলে বলেন যে আমাদের অত শিখা লাগবে। এই হয়ে গেল। এইবার মিথুনে রাহু, এও তো তুঙ্গস্থ, আমরা বলেছি আরো অধিক তুঙ্গস্থ। তাহলে মৃগশিরা মঙ্গল মানে শত্রু, তারপরে আদ্রা মানে রাহু সে নিজের নক্ষত্র, আর হচ্ছে পুনর্বসু বৃহস্পতির নক্ষত্র। তাহলে বৃহস্পতি নক্ষত্র ব্যতিরেকি, রাহু তো তার নিজের নক্ষত্রে সে বলবান, মঙ্গলের নক্ষত্রেও বলবান। তাহলে বৃহস্পতির নক্ষত্রে যখন থাকছে তখন সে গুরু চণ্ডাল হচ্ছে, এটিও কিন্তু আপনাদের শিক্ষা দিয়ে গেছে। তাহলে তৃতীয় জি ভাবস্থ রাহু আমরা এটাকে বলেছি বাসুকি কালসর্প। তাহলে বাসুকি কালসর্প এটা আমাদের কি ভিন্ন রকম ফল দেবে, নাকি ভিন্ন দেবে না? দেবে না। স্যার দিবে স্যার ভিন্ন। এই লগ্নে 3য় ভাবস্থ চন্দ্র মানে 3য় ভাবে যা ফল দেবে, এখানে 3য় ভাব কি ভিন্ন হবে না? অবশ্যই স্যার। সেটি একজন কেন আমরা বলতে পারবো। এইবার হচ্ছে আমরা 4 নাম্বারে রাহু যাই, আর হচ্ছে এই কেতু গেল। স্যার তাহলে আমরা কি তো স্যার মিথুনে স্যার তুঙ্গস্থ মানতেছি না স্যার, এখানে রাহুকে বাসুকি যেটা স্যার। মিথুনে রাহু তুঙ্গস্থ মানছেন না, এই তো? না স্যার মানছি স্যার, আমরা মানে ও, সনাতন অ্যাস্ট্রোলজিক্যালের কথা বললাম স্যার, যে আমরা হ্যাঁ তো হ্যাঁ। যেটা স্যার একটাকে বললাম। এইবার কর্কটে, কর্কটে মানে জল রাশি, কর্কটে সে বৃহস্পতির নক্ষত্র শনির নক্ষত্র, আর কি আর একটা বৃহস্পতি শনি আর পুনর্বসু বুধের পুষ্যা আর স্যার, অশ্লেষা, মানে অশ্লেষা হচ্ছে বুধ, কিসের, বুধ বুধ স্যার, বুধ, নাকি, বুধ। বুধ স্যার। তাহলে বৃহস্পতির নক্ষত্রে থাকছে রাহু, কর্কটে বৃহস্পতি তুঙ্গস্থ হচ্ছে যে সময়টা, সেই বৃহস্পতি তুঙ্গ ডিগ্রি পর্যন্ত সে বৃহস্পতির নক্ষত্রে থাকছে, পরবর্তীতে সে শনির নক্ষত্রে থাকছে, আর তার পরবর্তীতে সে কিসের মানে আপনার অশ্লেষা নক্ষত্রে থাকছে। কিন্তু এই যে থাকছে সিরিয়ালটা কিন্তু এভাবে আসছে না, এইভাবে আসছে। নক্ষত্রটা আগে বলতে হবে অশ্লেষা, তারপরে পুষ্যা, তারপরে পুনর্বসু। তো আমরা না বুঝি, আমরা যে কোনো ভাবে সেই নক্ষত্রের ডিগ্রি দেখে তো সেই নক্ষত্রে যাব। তাহলে কথা হচ্ছে যে মঙ্গলের নক্ষত্রে যখন থাকবে, ওই সরি পুনর্বসু বৃহস্পতির নক্ষত্রে যখন থাকবে, তখন রাহু তার ফল দেবে না, বৃহস্পতি তখন লগ্ন সাপেক্ষে সেই অনুযায়ী ফল দেবে না, বৃহস্পতির অবস্থান অনুযায়ী। যখন এ শনির নক্ষত্রে থাকবে তার অবস্থান অনুযায়ী ফল দেবে না। যখন সে
বুধের নক্ষত্রে থাকবে সেই অনুযায়ী ফল দেবে না। তাহলে রাহুর যে শত্রুটা তিনটি গ্রহ, ওই তিনটি গ্রহকে সবসময়ের জন্য সাইড করে নিতে হবে কালসর্পদোষের ক্ষেত্রে। আর হচ্ছে রবি চন্দ্র মঙ্গল যেহেতু রয়েছে, তো রবি আর চন্দ্র মঙ্গল কালসর্পদোষের ক্ষেত্রে অপ্রতিদ্বন্দ্বী, অর্থাৎ রবি আর চন্দ্র দিয়েই হচ্ছে পক্ষটা হচ্ছে, যার জন্য রবি চন্দ্রের গুরুত্বটা অধিক। আর মঙ্গল তো থাকবেই শত্রু হিসাবে। তারপরে পঞ্চমাসী, আর এত কি লেখার দরকার আছে? আর তো লেখার দরকার নেই, আর তো আমরা সব বুঝে ফেলেছি। এবার পঞ্চমে রাহু, সিংহে রাহু, তাহলে রবি একেতে শত্রু, তাহলে সেখানে মঘা, পূর্ব ফল্গুনী, উত্তর ফল্গুনী এই তিনটি নক্ষত্র রয়েছে। তাহলে তিনটি নক্ষত্র রবির ঘর, একটি হচ্ছে শুক্রের নক্ষত্র আর একটা কেতুর নক্ষত্র। তাহলে কেতুর নক্ষত্রে রাহু কি করবে? সে পঞ্চমে বাধার সৃষ্টি করবে। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারবো না যে মেষ লগ্নের ক্ষেত্রে পঞ্চমে রাহু যে পদ্ম কালসর্পদোষ, এ হচ্ছে যদি সে কেতুর নক্ষত্রে থাকে তাহলে তার লেখাপড়ায় বাধা হবে। শুক্রের নক্ষত্রে থাকলে তার পিতা মাতার থেকে শান্তি, পিতা বা পুত্র সন্তান থেকে শান্তিতে বাধা হবে, সুখ শান্তি সে পাবে না। আর যখন সে উত্তর ফল্গুনী রবির নক্ষত্রে থাকবে, তখন হতে পারে পিতা মরে যাবে বা তার সন্তান মরে যাবে। এমনও তো কথা বলতে পারি, ভালো বলি আর খারাপ বলি এটা বলতে পারি না। ফিরোজ স্যার, আপনি একটু ক্লাসটাকে করেন, ঠিক করে নিয়ে আসেন। ক্লাসটা ঘুরে মানে মনে হয় খুব জটিল হয়ে গেছে মনে হয়। আপনি একটু সহজ করে দেন, না হলে এইরকমই ক্লাস হোক। রাহুকে তুই এক পাশে থাকলে তাদের জীবন একটু জীর্ণশীর্ণ থাকে, অর্থাৎ কালসর্পদোষে জীর্ণশীর্ণ হয়, কিন্তু তাদের কষ্ট ক্লেশ যতই থাকুক তারা অন্তত স্মরণীয় মানুষ হয়। স্যার এই আপনি হচ্ছে এক সময় কালসর্পদোষ। বলছিলেন স্যার যে কালসর্প দোষ যাদের আছে তারা বা যুগ যাদের আছে তারা অন্তত জন্মটা যে মনে তার মৃত্যুটা সবাই মনে রাখে, এরকম হ্যাঁ, একটা কথা স্যার আপনি বলছিলেন বিভিন্ন ক্লাসে স্যার, আমাদের বিগত ক্লাসগুলোতে এই কালসর্প যুগের আলোচনায়। তাহলে ওইটুক বললে তো কালসর্পদোষের ক্লাস শেষ হয়ে যায়। কিন্তু যেহেতু ওরা বুঝতেছে না, তা কিভাবে বোঝা যায় আপনি একটু আলোচনা করেন 5 মিনিট। যাই হোক, আচ্ছা আমি একটা জিনিস এখানে আহ, জানতে চাইতেছি আপনাদের কাছে, সেটা হচ্ছে যেমন এই যে রাহু কেতুর যে এক্সেসটা আছে, আমরা তো সাধারণত বুঝতে পারছি যে রাহু কেতুর এক্সেসে যে গ্রহগুলো যখন থাকবে তখন যে পাশেই হোক সেখানে কালসর্পদোষ সৃষ্টি হবে, এবং কোন কোন ভাবে রাহু থাকলে কি ধরনের কালসর্পদোষ তৈরি হয় সেটা কিন্তু আমরা এখন বারোটা আহ নাম পেলাম এখানে। আমার কাছে আসলে এখন একটা আমি যে কালসর্পদোষের চার্টটা দিচ্ছি ওইটার হিস্ট্রিটা আমার জানা আছে, এখানে ডিগ্রিটা আমি খেয়াল করি নাই, এখন আরেকটা আছে চার্ট বের করছি আমি। তো কালসর্প দোষ কখনো কখনো যুগ হয়ে যায় আসলে। বিশেষ করে জ্যোতিষশাস্ত্রে সবগুলাকে কিন্তু যুগ বলে, সেটা শুভ আর অশুভ, শুভ যুগ অশুভ যুগ। আর যখন অশুভ হয় তখন ওই দোষ তৈরি হয়। তাইলে রাহুর ক্ষেত্রে যেখানে আমরা দেখলাম যে মেষ লগ্নে রাহু বসানোর পর দেখা গেছে আহ, কেতু তুলা তুলা রাশিতে কেতু পড়লো, কিন্তু ফলাদেশ গুলা যখন আসবে তখন আমরা বিশেষ করে একটা বিষয় খেয়াল রাখবো, সেটা হচ্ছে কালসর্প দোষের ক্ষেত্রে কখন যুগ তৈরি হচ্ছে। কালসর্প যেহেতু সর্পের মতো জড়িয়ে থাকে সবকিছু, ওই ব্যক্তির উন্নতি হয় না, তার জীবন সবসময় সংঘর্ষময় হয়, সেখান থেকে বের হওয়ার ক্ষেত্রে তাকে কেউ না কেউ তো সাহায্য করবে। তাহলে কোন জায়গাটা তাকে সাহায্য করবে, আমাদেরকে সেই জায়গায় হিট করতে হবে। প্রথমে আমরা যদি খেয়াল করি, আমি যেটা বুঝতে পারতেছি যে লগ্নে কতটুকু ইফেক্ট তৈরি করে। ব্যক্তি যদি কালসর্প দোষে জড়িত থাকে, তার লগ্নে যদি লগ্ন যদি সাথে সাথে ড্যামেজ হয়, তাহলে তার জীবন আহ, একেবারে ড্যামেজ হবে এটা ভাবা যায়। কারণ একটা ব্যক্তির লগ্ন যদি ড্যামেজ হয়
তাহলে সেই ব্যক্তির উঠে আসা খুবই কঠিন একটা বিষয়, সংগ্রামটা সে চালিয়ে যেতে পারে না। কিন্তু লগ্ন যদি সবল হয় কিন্তু কালসর্প দোষ তৈরি হয়, তারপরও সেই ব্যক্তি তার এই আম, অশুভ জায়গা থেকে ওভারকাম করে সে নিজেকে স্মরণীয় বরণীয় পর্যায়ে নিয়ে যেতে পারে। এখানে আমরা যদি বাম পাশের চারটা খেয়াল করি, এখানে দেখেন আহ, আমাদের প্রত্যেকটা জাতকের জীবনে থার্ড থার্ড হাউস একটা ইম্পর্টেন্ট হাউস, যদিও সেটা উপচয় ভাব, কিন্তু থার্ড হাউস যেহেতু আমরা ধৈর্য, সাহস, মনোবল, পরাক্রম বিচার করি, আত্মীয়স্বজন প্রতিবেশী বিচার করি, কিন্তু আমরা প্রথমে একটা জাতকের ফাইটিং এর ক্ষেত্রে, উঠে আসার ক্ষেত্রে তাকে থার্ড হাউস থেকে বিবেচনায় আনবো। যখনই লগ্ন এবং থার্ড যদি সবল পাওয়া যায়, তাহলে মনে করা যাবে যে সে এই অশুভ জায়গা থেকে বের হয়ে আসার ক্ষমতা রাখে। এখন প্রশ্ন হচ্ছে সে কোন দিক দিয়ে বের হয়ে চলে আসে। তার তো বের হয়ে আসতে হবে, তাকে যেহেতু ফাইট দিতে হবে, ফাইট দিতে গেলে তো ফাইটিং তার উপকরণ দরকার, সে কি বিষয় নিয়ে ফাইট। এখানে আমরা খেয়াল করলে দেখি যে লগ্নটা আহ, লগ্নপতি সেকেন্ড হাউসে আছে। সে কিন্তু আহ তার সক্ষেত্র থেকে বা ইয়ে থেকে সে কিন্তু এখানে রবি বুধযুক্ত হওয়া এখানে তাকে তৈরি করে। আমি এখানে যে চারটা দেখতে এখন স্মরণীয় পর্যায়ে আছে, যদিও তার জীবনে কোইন্সিডেন্স আছে। তার থার্ড হাউসে কিন্তু একটা প্রবল যোগ। সেটা হচ্ছে যে চন্দ্র তার তৃতীয় পতি তৃতীয় দৃষ্টি দিচ্ছে, এবং চন্দ্র শুক্লপক্ষের চন্দ্র শুক্লপক্ষের চন্দ্রকে তৃতীয় পতি রেখে দৃষ্টি দেওয়ায় তার থার্ড হাউস অলওয়েজ অ্যাক্টিভ। সে সব সময় নিজের চেষ্টায় তার এই দৈন্যদশা, তার এই দারিদ্রতা, তার জীবনের অপ্রাপ্তি গুলোকে সবসময় ওভারকাম করার চেষ্টা করে, এবং সে ওভারকাম করছে। এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো যখনই রাহু কেতুর বা অ্যাক্সিসে থাকুক না কেন, আমরা তার কোন কোন হাউস গুলাকে সবল পাবো, এবং তার লগ্ন সাপেক্ষে শুভ অশুভ গ্রহগুলা তাকে কোন কোন জায়গায় বেনিফিট দিচ্ছে, রাহু কতটুকু শক্তিশালী। যেমন আমরা যদি এখানে মেষ লগ্ন সাপেক্ষে যদি আমরা সিংহের রাহুটাকে দেখি, রাহু কিন্তু তার মূল ত্রিকোণে নাই। আবার তুঙ্গস্থ মিথুনের রাহুকে যদি আমরা দেখি, তাহলে রাহু এখানে খুবই শক্তিশালী। তাহলে ওই রাহু তার জীবনে কি দিবে, তার সাথে কোন কোন গ্রহের সম্পর্ক আছে, সে আহ সে তাকে পজিটিভ রেজাল্ট দিবে নাকি নেগেটিভ রেজাল্ট দিবে। সেখানে তার এই যে রাহুকে আমরা সাধারণত এজেন্ট কারক বলি, তাইলে রাহু যে মালিক, সে মালিকটা কতটুকু শক্তিশালী আছে। এইসব বিষয় থেকে বিবেচনা করেই কিন্তু আমরা কালসর্প দোষের বিচার করব। সাধারণত জ্যোতিষ শাস্ত্রে কালসর্প দোষের কিছু কমন বিচার বিশ্লেষণ করে দেওয়া হয়। কালসর্প দোষ হলেই যে জীবন একদম শেষ হয়ে যাবে, তছনছ হয়ে যাবে, তা কিন্তু না। ওভারকাম হবেই যদি তার লগ্ন সবল হয়, তার থার্ড হাউস সবল হয়, তার সিক্স হাউস সবল হয়, সে কিন্তু ওভারকাম করে। স্যার, আমি একটু আলোচনা করার চেষ্টা করছি। না স্যার, স্যার আমার আমি একটা আপনার প্রশ্ন সাথে ছিল। একটু যুক্ত হতে চাচ্ছি স্যার। নীরজ স্যার, হ্যাঁ আপনার বলুন, সাথে একটু হ্যাঁ বলুন সুমনদা। আমি একটু যুক্ত হতে চাচ্ছি এই কারণে যে স্যার আমাদেরকে আসলে যেটুকু শিখিয়েছেন সেইটুকুর মধ্যে আমরা আসলে একটু শর্টকাটই শিখেছিলাম। এখন যে ক্লাসটা আসলে স্যার নিতে চাচ্ছিল সেটা একটু ডিপে চলে গেছে। তো ওই ডিপে চলে যাওয়ার কারণে এটা আমাদেরও আপনার মানে শিখতে হচ্ছে এই কারণে, যেহেতু আপনার মানে স্যার যে ডিপে চলে গেছে, এই ডিপটা না। তো মূল বিষয় যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে আমরা জেনারেলি আপনার মানে জানি যে ধরেন জন্মছকে রাহু কেতুর এটা এক পাশে যদি থাকে, তাহলে সমস্ত গ্রহগুলো যদি থাকে অবস্থান করে, তাহলে আমরা তাকে কালসর্প দোষ বলে থাকি। এটা হচ্ছে যে একটা জেনারেল প্রেডিকশন। তারপরে আপনার ধরেন এখানে আরেকটা বিষয় যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে রাশিচক্রের 12টি ঘরে রাহু কেতুর অবস্থানের উপর ভিত্তি করে কয়েকটি ভাগে কিন্তু এটা কিন্তু ভাগ হয়ে যায়। কথা বুঝছেন? এটা ভাগ হয়ে হ্যাঁ, যায়, এবং এই এক একটা বিষয়ের উপর
আপনার সতর্ক এবং গুরুত্ব আরোপ করে যখন আপনার 12টি ঘরে আপনার মানে অবস্থান করে। তো সেই জন্য কালসর্প দোষের স্যার যেটা শিখিয়েছিল যে আপনার এটা দোষের লোকদের আপনার অনেক সময় মৃত্যু দিবস খুব ঘটা করে আপনার মানে পালন করা হয়। এটা আমরা স্যার থেকে আপনার মানে জেনেছি। আবার কালসর্প দোষটা আবার কালসর্প যোগও হয়ে থাকে, এটাও আমরা স্যার থেকে শিখেছি। তো কাজে কালসর্প যোগের লোকেরা নিজস্ব পরিমণ্ডলে বেশ জনপ্রিয়তা অর্জন করে থাকে। এবং আমরা যা জানি সেটা হচ্ছে যে কালসর্প যোগের মানে লোকেরা তাদের দাম্পত্য জীবনে খুব বেশি একটা সুখী হয় না। এবং এখানে কিন্তু জন্মছকের উপরও কিন্তু এটা বিচার করতে হবে। তো এই লোকের আপনার ধরেন আমরা সাধারণভাবে যেটা প্রেডিকশন করি যে মাঝে মাঝে আপনার মানে তার টাকা পয়সার টান পড়ে যেতে পারে, হাত শূন্য হয়ে যেতে পারে, আবার খুব কম সময়ের জন্য সেটা হয়ে থাকে, আবার প্রয়োজনের সময় সেটা আবার মিটেও চলে যায়। তো এখানে একটা বিষয় যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে যে কালসর্প দোষের আপনার মানে অনেক লোক প্রভাবশালীও আপনার মানে হয়ে যায়। যেমন খুব গুরুত্বপূর্ণ আপনার মানে লোকের কালসর্প দোষ আপনার মানে খুব বড় আকারে আপনার মানে হয়ে থাকে। কালসর্প দোষ থাকাকালীন অবস্থায়ও আপনার অনেকগুলো লোক জীবনে বেশ প্রতিষ্ঠিত হয়েছে। তো স্যারের দৃষ্টি আকর্ষণ করলে এখনকার ক্লাসে যেটা আপনার স্যার বোঝাতে চাচ্ছিল যে সেটা হচ্ছে যে একটা জিনিস আমি যেটুকু বুঝতে পারছি সেটা হচ্ছে যে ডিগ্রিগত আপনার মানে একটা ব্যাপার আছে, আরেকটা বিষয় হচ্ছে যে কোন নক্ষত্রে আছে। যে আপনার এখানে নক্ষত্রটাকে আপনার মানে খুব বেশি হাইলাইট করতে পারে। এই জিনিসটা আপনার আমরা নতুন পুরাতন সবাইকে অনুধাবন করতে হবে। যেমন এখানে আপনার ধরেন মেসে যদি আপনার মানে থাকে এই যে যে ছকটা আপনার মানে এখন দেওয়া গেল যে আপনার রবি বুধ বা রাহু দেওয়া গেল, সেখানে কোনটা কত ডিগ্রি সেটা আছে। এবং সেখানে ধরেন এই যে এই ডিগ্রিগত ব্যাপারটা এবং কার নক্ষত্রে আছে, বিশেষ করে যেটা স্যার বোঝাতে চাচ্ছে যে সেটা হচ্ছে যে নক্ষত্রটা কার, এটাকে যদি আমাদের মেমোরিতে আপনার মানে নিয়ে আসতে পারি তাহলে স্যার যে অ্যাঙ্গেলে বুঝাতে চাচ্ছিল ওই জিনিসটা খুব বেশি সহজ হবে বলে আমি মনে করি। এটা হচ্ছে যে আপনার মানে মূল বিষয়। আমি এইটুকু আপনার মানে বললাম আর কি। নীরজ স্যারের সাথে যুক্ত হয়ে এইটুকু বললাম আর কি। সুন্দর বলেছেন, নীরজ স্যার কি শুনতে পারেন? সুন্দর বলেছেন। দেখেন, এই স্বপন কুমার চক্রবর্তী মহোদয় ধরেন আমার সঙ্গে দীর্ঘদিন আছেন, দীর্ঘদিন থাকার কারণে উনি আমার এই জিনিসটা ধরেন সহজে ধরতে পেরেছেন। এটা আসলে একটু কঠিন ক্লাস, একটু কঠিন। কিন্তু দেখুন, আমরা একাদশ দশম, আগে এটা একটু সহজটা বোঝায় আসি। মেষ লগ্নে স্যার আমি দশমে রাহু আমরা ঘাতক বলেছি। মেষ লগ্নে দশমে রাহু আর চতুর্থে কেতু মানে আমরা সেই কালসর্পদোষটা ঘাতক বলেছি। তাহলে ঘাতকটা আমার কোন দিকে হবে? আমার আঘাতটা ঘাতক মানে তো আমি ঘাতক হব। তাহলে আমি কোন দিক থেকে ঘাতকটা হব? এইবার কোন দিক থেকে হব, দিকটা কিভাবে আমরা নির্ণয় করব? সেটি কি স্পেসিফিক বলবো না? তাহলে দশমে কিনা কর্মভাবে রাহু, তাহলে আমার ঘাতকটা কোন জায়গা থেকে দেবে? কর্ম দেবে না। আর চতুর্থে কেতু মানে কি? প্রাথমিক শিক্ষাও হবে না। এই তো এই দুটো জিনিস হবে, এই বলে দিলে শেষ হয়ে গেল। যদি না হয় তাহলে এখানে না, কি হবে হচ্ছে? না। সর্বপ্রথম এই রাহু সর্বপ্রথম উপর দিক থেকে উত্তরাষাঢ়া নক্ষত্রে ঢুকছে, না সরি ধনিষ্ঠা নক্ষত্রে ঢুকছে। ধনিষ্ঠার অধিপতি হচ্ছে মঙ্গল। তো মঙ্গলের নক্ষত্রে থাকছে, তাহলে মঙ্গল হচ্ছে লগ্নপতি আর অষ্টমপতি। তাহলে ঘাতক হলে আমার আগুন বিদ্যুৎ মারামারি লাঠালাঠি এইগুলো নিয়ে হবে। বুঝতে পেরেছেন? মঙ্গলের নক্ষত্রে থাকলে, যেহেতু লগ্নপতি মঙ্গল, যখন কিনা সে শ্রবণ আর চন্দ্রের নক্ষত্রে আসবে তখন ঘাতকটা হলে আমি জলে ঘাতক হতে পারি। আবার চতুর্থ পতি বিদায় আমার মা ঘাতক হতে পারে, মা অকালে মাকে হারাতে পারে। বুঝতে পেরেছেন? চতুর্থ দৃষ্টি দিয়েছে, স্যার এটা অকালে আমার মাকে সঙ্গে হারাতে মিলেছে স্যার, আবার এটা কন্যা আমার সঙ্গে সন্তান মিলেছে। হয়ে মারা যেতে পারে। এটা এই ঘাতকও হতে পারে।
যখন কিনা সে ওই উত্তরাষাঢ়া নক্ষত্রে রবির নক্ষত্রে যাবে, তখন কি হবে? তখন কি আদৌ পিতা মরে যেতে পারে? ঘাতক। সে তো পঞ্চমপতি, লগ্ন সাপেক্ষে পঞ্চমপতি। তাহলে পঞ্চমপতি রবি মেষ লগ্ন সাপেক্ষে রবি কি? বলেন, রবি কি মেষ লগ্নে? হ্যাঁ, মেষ রবি লগ্নে রবি শুভকারক শুভ গ্রহ আছে না? স্যার। ও তাহলে শুভ। পিতাকে কি মেরে দেবে? এটা কি ঘাতক হবে? এইবার দেখেন, এখানে মেষ লগ্ন, মিথুন লগ্ন, তুলা লগ্ন, এই তিনটা লগ্ন লিখে নিন। এই তিনটা লগ্নের একাদশ ভাবস্থ রাহু, এটা হচ্ছে আপনার যে যোগ যুক্ত হয়, এটা কালসর্প দোষ হয় না, কালসর্প যোগ হয়। কিভাবে হয় বুঝে নেন। মেষ, মিথুন, তুলা, এই তিনটি লগ্নে কালসর্প দোষ যোগ হয়। কিন্তু যোগ হবে কি দিয়ে? যোগ হয়, এর হাফ পার্ট যোগ হয় আর হাফ পার্ট হচ্ছে দোষ হয়। দুইটি পার্ট করে নিতে হবে। অর্থাৎ যদি সহজ করি, তাহলে মেষ লগ্নের একাদশে রাহু আর এই পঞ্চমে কেতু। অর্থাৎ একাদশে রাহু থাকলে পঞ্চমে কেতু থাকবে। এইবার তার লগ্নের পাশে যদি সকল গ্রহ থাকে, তাহলে এটা শুক্লপক্ষ হয়, তখন যোগ হয়। আর যখন এর অপোজিট সাইডে থাকে, তখন কৃষ্ণপক্ষ হয়, তখন হচ্ছে এটা দোষ হয়। ঠিক মিথুন লগ্নেরও একাদশে রাহু, অর্থাৎ ওই একই রকমই হয়, যোগ হয়, শুক্লপক্ষে যোগ হয়, কৃষ্ণপক্ষে দোষ হয়। তুলা লগ্নেরও একাদশে রাহু, অর্থাৎ সিংহে রাহু, শুক্লপক্ষে যোগ হয়, কৃষ্ণপক্ষে দোষ হয়। এই তিনটি লগ্ন। আরো লগ্ন আছে, সেগুলো কি বের করে দেব? হম। স্যার আমি একটা চার্ট দিতে চাচ্ছিলাম। চার্ট আগে দিতে হবে না, আগে এটা যদি না বোঝেন, কারো চার্ট আগে নেব না। এটা না বুঝতে পারলে চার্ট নিয়ে কোনো কাজ নেই। যেহেতু চার্ট নিয়ে করবো কি, আপনার চার্ট নেওয়ার পরে একটা ভাবের কথা বলতে যে 3-4 মিনিট অপেক্ষা করলাম, কেউ একটা কথা বলতে পারলেন না, তাহলে কেন আমি চার্ট নেব? কি করতে নেব? এটা আগে দরকার। তো এটি আমাদের বুঝতে হবে। তাহলে আমরা যদি এই জায়গায় আসি যে ঘাতক হব, ঘাতকটা তো আমরা বুঝলাম যে এই দিক থেকে ঘাতক। তাহলে যখন আমরা এখানে কৃষ্ণপক্ষ হবে, তখন কোন দিকে ঘাতক হবে? আর শুক্লপক্ষ হলে কোন দিকে ঘাতক হবে? ঘাতকের মাত্রা কমবে, এটা বলবো যে শুক্লপক্ষে হলে দশমস্ত মেষলগ্নের দশমস্ত রাহু মানে ঘাতক হবে, ঘাতকটা কমবে। আর কৃষ্ণপক্ষ হলে ঘাতকটা বাড়বে। এটা বলে দিলে তাহলে ক্লাস কিন্তু এখানে শেষ। মানে এই টপিক ঘাতক নিয়ে আর আলোচনা লাগে না, ওইটাই শেষ। কিন্তু তা তো হলো না। আমার কথা হচ্ছে কোন দিকে ঘাতকটা হবে। আঘাতটা লাগলে আমার গুলি লাগবে না ছুরি লাগবে না মাথায় বাড়ি লাগবে, নাকি আমি পড়ে যেয়ে মরবো, কোন ভাবে আমি ঘাতকটা হব? ঘাতক কালসর্পদোষ আমাকে আঘাতটা কোন দিক থেকে দেবে, এটা আমাদের বুঝতে হবে। এই বোঝাটাই হচ্ছে অনুধাবন। 1 নাম্বার, লগ্নভাবস্থ রাহু আমরা বলেছি অনন্ত কালসর্পদোষ। অনন্ত মানে কি? অনন্ত বাংলা প্রতিশব্দ বের করুন, কয়েকজন বলুন অনন্ত। মানে যার শেষ প্রদীপ্ত বাবু বলুন। শেষ নাই স্যার, যার শেষ হ্যাঁ, নাই, যার শেষ নাই স্যার, হ্যাঁ, আনলিমিটেড। আনলিমিটেড। স্যার অন্তহীন, সেই অনন্ত। হ্যাঁ, তার মানে অনন্ত গুণ, মানে অষ্ট গুণের সমান, অনন্ত গুণ। তাহলে সে তো লগ্নভাবস্থ রাহু কোন জায়গায় থাকলে অনন্ত ফল দেবে? কোন গ্রন্থ লিখবে না, ওইটুক বলে যাবে লগ্নে রাহু অনন্ত কালসর্প দোষ। কিন্তু কোন লগ্নে, এটা কে চিনাবে আপনাদের? কে চিনাবে বলেন? কে চিনাবে? হম। এখন তাহলে কি তো স্যার চিনিয়ে দেবো? বলতে হয়, এই স্যার আমরা সিরিয়ালটা তো কোথা থেকে হবে? 1 থেকে 12 যে অনন্ত কালসর্প দোষ, লগ্নভাবস্থ রাহু থাকলে অনন্ত গুণের অধিকারী হবে। কোন লগ্নে? দেখেন তো একটু, যে কুম্ভ লগ্নের লগ্নে রাহু, লগ্নে স্যার। কুম্ভ লগ্নের লগ্নে রাহু মূল ত্রিকোণ। কত ডিগ্রি পর্যন্ত মূল ত্রিকোণ? স্যার 30 ডিগ্রি না? মূল আরে ত্রিকোণ কত ডিগ্রি? কত ডিগ্রি পর্যন্ত মূল ত্রিকোণ? রাহু কেতু কত ডিগ্রি পর্যন্ত তুঙ্গস্থ? ডিগ্রি স্যার, 30 ডিগ্রি। 30 থেকে 20। 30 হ্যাঁ, ডিগ্রি
তাহলে 30 মূল ডিগ্রি, ত্রিকোণ কত 30। ডিগ্রি? 30 থেকে 20 ডিগ্রি স্যার তুঙ্গস্থ। স্যার মূল ত্রিকোণ স্যার 30 ডিগ্রি, কুম্ভ কুম্ভ 30 ডিগ্রি। কুম্ভ। আচ্ছা, তাহলে পূর্ণাঙ্গ। তাহলে এই যে কুম্ভ লগ্নের লগ্নভাবস্থ রাহু, তাহলে সে তার কুম্ভ লগ্নের সপ্তমে কেতু, তাহলে কুম্ভ লগ্নের লগ্নভাবস্থ রাহু যদি অনন্ত গুণ দেয়, তাহলে এর কত ডিগ্রিটা অনন্ত গুণ দেবে? অনন্ত গুণ কোন দিকে দেবে? গুণ কিন্তু বহু গুণ আছে। যে ভালো অস্ত্র চালাতে পারে সে অস্ত্র চালানো গুণ, যে ভালো বিদ্যা বুদ্ধি আছে বিদ্যা চালাতে পারে বিদ্যার গুণ, যে ভালো মারতে পারে সেও মারা গুণ, আর যে ভালো ভালোবাসা দিতে পারে সেটাও গুণ। ভালো গান গাইতে পারে একটা গুণ, ভালো কবিতা আবৃত্তি করতে পারে সেটাও গুণ, ভালো গবেষণা করতে পারে সেটাও গুণ, আবার গবেষণা করে পরমাণু অ্যাটম বোমা বানাতে পারে এটাও গুণ। অর্থাৎ অনন্ত গুণ। তাহলে কোন গুণটা তার জন্য এই অনন্ত নাগের ফলটা দেবে? মরাটা ফল। মৃত্যু হয়ে গেল খালি বলে দিলেন, মৃত্যুর পরে কিন্তু ওই ক্লায়েন্ট আর বলতে আসবে না যে আমি তোমার কথা মতো মরে গেছিলাম। আর ওই ক্লায়েন্ট আপনার সঙ্গে কেউ কাউকে নিয়ে কিন্তু জ্যোতিষের কাছে আসবে না। সে একা একা ছুটি ছুটি এসে বিচার করিয়ে যাবে। ওই কাগজ দেখে যদি ফলাও হয় সেটি আপনার কপাল, যে ওই কাগজটি পেয়েছে মৃত্যুর পরে, আপনি লিখে দিছিলেন, সেটি ফলে গেছে কুষ্টিতে, ঠিক আছে, রয় রয় হয়ে গেছে, আর আপনার ক্লায়েন্টও জোয়ার আসছে। এটি হচ্ছে আপনার কপাল। কিন্তু জানতে হবে কিন্তু আপনারই। বড় জোর স্বামী স্ত্রী আসতে পারে, ছেলের সাথে বাবা আসতে পারে, মা আসতে পারে, এই তো। তা যখন এটি অনন্ত গুণ হবে বা অনন্ত আঘাত হবে, তাহলে তখন কিন্তু আপনাকে আর মনে রাখবে না। গুণ যখন হবে তখনও জ্যোতিষকে আর মনে রাখবে না। মানে প্রচুর টাকা পয়সার মালিক বা প্রচুর যশ খ্যাতি হয়ে গেলে আর জ্যোতিষকে আর কাজে লাগাবে। আবার সে শেষ হয়ে গেলেও আর জ্যোতিষকে কাজে লাগাবে। তাহলে আপনার প্রতিফলন ঘটানোর জায়গাটি কোথায়? সেই অনন্ত যে কালসর্প দোষ, এই কালসর্প দোষ কখন আমাকে অনন্ত ফল দেবে? সেটি কুম্ভ রাশিতে যখন তার নিজ নক্ষত্রে অর্থাৎ শতবিশা নক্ষত্রে যখন সে থাকবে, তখন সে কিন্তু ওই ফলটি দেবে। কিন্তু শুক্লপক্ষের, অবশ্যই শুক্লপক্ষ হতে হবে, অর্থাৎ এই মানে তার এন্টিক্লকওয়াইজ, তার যে গ্রহগুলো এই উপরের পাশে বা উত্তরায়ণে থাকতে হবে, দক্ষিণায়নে নয়। বুঝতে স্যার পেরেছেন? মিথুন লগ্নেও তো স্যার একই ফলাফল আসতে পারে স্যার, মিথুন লগ্নে। এই যে মিথুন লগ্নে একাদশে লিখেছি, কিন্তু মিথুন লগ্নে লগ্নভাবস্থ যে অনন্ত হবে সেটি কিন্তু নয়। সে কিন্তু তুঙ্গস্থ, পুরো তুঙ্গস্থ, অনন্ত গুণ দেবে না, অনন্ত দোষ দিতে পারে। তাহলে গ্রন্থকাররা যখন এই গ্রন্থটি লিখেছেন, তাহলে কোন লগ্ন থেকে অনন্ত লিখেছেন, কোন লগ্নে কুলিক লিখেছেন, কোন লগ্নে বাসুকি লিখেছেন, কোন লগ্নে কর্কটক লিখেছেন, কোন লগ্নে পদ্ম লিখেছেন, কোন লগ্নে মহাপদ্ম লিখেছেন আমরা জানি? না। না স্যার। কোনো গ্রন্থ নেই, ওইভাবে লেখা হয়নি। কোনো গ্রন্থে লেখা নেই, আমার দৃষ্টিতে আমি আজ পর্যন্ত পাইনি। তাহলে স্যার তাহলে এই নামকরণ আমরা গুলো ভাব অনুযায়ী হয়নি, লগ্ন অনুসারে রাখা হয়েছে। ভাব অনুপাতে বোঝানো মানে এই হয়েছে যে নামকরণ গুলো ভাবগত অনুযায়ী তার এই ফলটা দেবে। কিন্তু কোন লগ্নকে কল্পনা করে উনি অনন্ত লিখেছেন, কোন লগ্নকে কল্পনা করে উনি কুলিক লিখেছেন, মানে একজন ব্যক্তির লগ্ন নিয়েই তো গ্রন্থ রচিত হয়। যত গ্রন্থ এই পর্যন্ত দেখেছি একজন ব্যক্তিকে নিয়েই হয়। তাহলে ধরেন 12টা কালসর্প দোষ নিয়েই উনি লিখেছেন, ভেবে লিখেছেন, গবেষক ভেবে চিন্তে গবেষণা করে বা স্পিরিচুয়াল শক্তিতে উনি লিখেছেন। কিন্তু এই যে পদ্ম বা মহাপদ্ম, পঞ্চমে পদ্ম, মহাপদ্ম, ষষ্ঠে মহাপদ্ম, তাহলে পদ্মযোগ, পদ্ম ঘুকরা, কালসর্পদেশ পদ্ম ঘুকরা আর মহাপদ্ম ঘুকরা, তাহলে পদ্ম ঘুকরায় কামড়াবে আর মহাপদ্ম ঘুকরায় কামড়াবে। কিন্তু পদ্ম ফুল তো ফুল, পদ্ম ফুল তো পদ্ম ফুলই, এর তো তুলনা আর কোনো ফুলের সাথে হবে না। সে গোবরে হলেও পদ্ম ফুল, অর্থাৎ সেরা। তার ভিতরে জ্ঞান, গরিমা, সত্যতা সব ভরা, মানে পদ্ম ফুলের এর তুলনা আর কিভাবে করবে? তাহলে সেই পদ্ম আর মহাপদ্ম যোগ কোন লগ্ন সাপেক্ষে হবে, এটা বের করতে গেলে আমাদের কি করতে হবে?
ওই গবেষণা করতে হবে, মুখ ছুটাতে হবে, নিজেদের ভাবতে হবে, 12 লগ্ন বসাতে হবে, তারপরে বুঝতে হবে। কিন্তু স্যার ধরেন একটু বলে দিল, আপনারা যদি সেটি যাচাই করে নেওয়ার সুযোগ না পান, তাহলে কি স্যারের কথা মানবেন? মানবেন না। তাহলে অনুধাবনটা তো করতে হবে, আপনাদের করে শিখতে হবে। পরে যখন প্রয়োগ করতে পারবেন, জীবনে পেশাদার হিসেবে আসবেন, তখন বলবেন যে হ্যাঁ, স্যার তো এই জিনিসটা ধরিয়ে দিছিল, আসলে আজকে জীবনে কাজে লাগতেছে। স্যার তো নেই দুনিয়ার বুকে, কিন্তু আজকে লাগছে। এই স্যার জন্য ক্লাসটা এই কিন্তু স্যার শুরুতে অনেক ইজি করে দেওয়া হয়েছে স্যার, বলতে গেলে আপনি স্যার যখন যে বললেন মিথুন লগ্নের পঞ্চমে এবং তুলা লগ্নের পঞ্চমে যদি কেতুর অবস্থান হয় স্যার, তো এইখানে আহ কেন কেতুর অবস্থান এখানে ভালো, সেখানে কিন্তু বিচার করার অনেক কিছু আছে, যে এটাতে অনেকটা ক্লিয়ার হয়ে যাওয়া যায়। তারপর আবার স্যার লাস্টে যেটা বললেন যেমন স্যার রাহু যদি কুম্ভ লগ্নের বসছে, তো কেন সে কুম্ভ লগ্নে বসার পরে ভালো ফল দিচ্ছে, অশুভ দিচ্ছে না। আবার উত্তরায়ণে যদি আহ থাকে চন্দ্রের অবস্থান, দক্ষিণায়ন যদি না হয়, এখানে কিন্তু স্যার মেইন ট্রিক্স গুলো স্যার অলরেডি আমরা, আমি পার্সোনালি বুঝতে পারতেছি যে এই নক্ষত্রের সাথে কিভাবে কানেক্ট করা যাচ্ছে স্যার। এখন আর অতটা কঠিন নাই স্যার, এখন স্যার আপনি চাইলে স্যার আর একটু আমাদেরকে দিতে পারেন স্যার। এইবার ধরেন এখানে মেষে এই মিথুন লগ্নের লগ্ন ভাবস্থ রাহু, মিথুন লগ্নের লগ্ন ভাবস্থ রাহু, এই লগ্ন রাহু আমার একটা দোষ, প্রচন্ড দোষ। প্রচন্ড দোষ হচ্ছে, কঠিন জিনিসটা ছাড়া আমার ভালো লাগে না। দেখেন, আমাদের এত ব্যাস হয়ে গেছে, তারা কোনো সময় এত ডিপে চিন্তা করার করেনি। আর আমি কেন এত ডিপে যাওয়ার দরকার ছিল? আমার তো উপর থেকে চলে গেলে হয়ে যেত। কেন দরকার ছিল? এই দরকারটা তো আমার পড়ে না। কিন্তু কেন পড়ে আমার মাথার মধ্যে আসে আমি জানি। যদি এখানে কিনা রবি, ধরেন এখানে রবি বসিয়ে দিলাম, রবি 10 ডিগ্রিতে আছে। এইবার চন্দ্রকেও মেষে বসিয়ে দিলাম, চন্দ্র আছে 2 ডিগ্রিতে বা 9 ডিগ্রিতে, 9 ডিগ্রিতে বসায় দেন। তাহলে কি সে শুভ ফলটা পাবে? একই কেতুর নক্ষত্রে, অশ্বিনী নক্ষত্রে আছে দুইজনই, তাহলে কি সে পাবে? অনন্ত গুণটা পাবে? বলেন। চন্দ্র কিন্তু 9, রবি 10। স্যার এটা তো কৃষ্ণপক্ষ হয়ে গেল স্যার, এটা ক্ষেত্রে তো হবে না। এটা স্যার কৃষ্ণপক্ষে তাহলে স্যার। এই উত্তরগুলো যদি হাউস থেকে না আসে, তা ভালো লাগবে এগুলো? বলেন। হুম, লাগবে? লাগবে না। একটা কারণে, শুধু 1 ডিগ্রির কারণে সে অনন্ত ফলটা পাচ্ছে না। আচ্ছা না স্যার। আর কোনো কিছু লাগবে না, এখানেই অনন্ত ফল তার চলে যাচ্ছে। তাহলে যদি আমরা পদ্ম আর মহাপদ্ম নিয়ে যদি একটু আলোচনা করি, যে পঞ্চম, তাহলে আমরা এখানে একটা লগ্ন দিয়ে দিই। পঞ্চমে রাহু, এই তুলা লগ্নেই তো পঞ্চমে রাহু আছে, আর মোছার দরকার নেই। আহ এই হচ্ছে পদ্ম কাল সর্পদোষ। তাহলে পদ্ম কাল সর্পদোষ এই আমরা পঞ্চমে পেলাম। ষষ্ঠে গিয়ে মহাপদ্ম কেন হলো? এই জায়গায় দিলে মহাপদ্ম কেন হলো, এই দুইটা একটু বিচার করেন। যে তুলা লগ্নের এখানে মূল ত্রিকোণে রাহু থেকে যদি পদ্ম হয়, তাহলে রাহু মিনে যে কি মহাপদ্ম হবে? সে বৃহস্পতির নক্ষত্রে, শনির নক্ষত্রে এবং বুধের নক্ষত্রে থাকবে, এবং বুধের ঘরে সে দৃষ্টি দেবে। তাহলে সে কি মহাপদ্ম হবে? আর এটা কি পদ্ম হবে যে তার রাহুর নক্ষত্র এখানে রয়েছে, ধনিষ্ঠা মঙ্গলের নক্ষত্র রয়েছে, আর পূর্ব ভাদ্রপদ বৃহস্পতির নক্ষত্র রয়েছে। তাছাড়া কেতু তখন কি হচ্ছে? কেতু এসে কেতুর নক্ষত্রে থাকছে স্বয়ং একাদশে। তারপরে পূর্ব ফল্গুনী অর্থাৎ শুক্রের নক্ষত্রে থাকছে, শুক্র তার শত্রু। আর একটা হচ্ছে রবি, রবির নক্ষত্রে উত্তর ফল্গুনী, রবির নক্ষত্রে থাকছে, তখন রবি তার মিত্র। তাহলে এই ব্যক্তি কি পদ্ম কালসর্পদোষ হবে, বা পদ্ম কালসর্প যোগ হবে? পদ্ম ফুল তো ভালো, খুব সুন্দর জিনিস, দামি জিনিস, সবচেয়ে মূল্যবান ফুল, সব সকল গুণের সমাহার হচ্ছে পদ্ম ফুলে। সে গুণটা কি পাবে?
আর পাইলে কোন নক্ষত্র পাবে, আর পাইলে কোন তিথিতে পাবে, কোন যোগে পাবে, এটা আমরা বের করতে পারবো। স্যার এখানে একটা থিওরি যদি বলা যায় স্যার, যেটা আমাদের শাস্ত্রের থিওরি, সেটা হচ্ছে পাপ গ্রহগণ যদি দুস্থানে থাকে তখন ভালো রেজাল্ট দেয় বা ভালো ফলাফল দেয়। তো সেই ক্ষেত্রে তো লগ্নের ষষ্ঠে গেলে পাপ গ্রহ ষষ্ঠে যাচ্ছে, আবার দ্বাদশের ক্ষেত্রে চলে আসতেছে। সেই ক্ষেত্রে পদ্মের যে বিষয়টা স্যার, আমরা এইখান থেকে গেস করতে পারি এখন শুক্লপক্ষে না কৃষ্ণপক্ষ। এখানে তো আমার মনে হচ্ছে না কৃষ্ণপক্ষে ভালো রেজাল্ট দেবে। এইবার তুলা লগ্নে পঞ্চমে রাহু আর একাদশে কেতু, তুলা লগ্নের পঞ্চমে রাহু একাদশে কেতু পদ্ম হবে না কখনো। আমরা বলেছি তুলা লগ্ন সাপেক্ষে পঞ্চমে কেতু শুভ ফল দেয়। জি স্যার। তুলা লগ্নের পঞ্চমে কেতু শুভ ফল দেয়। এইখানে কেতু বসাবো, এখানে এনে রাহু বসাবো, সিংহে রাহু বসাবো, এটি শুভ ফল দেয়। তাহলে এটি যদি শুভ ফল দেয়, তাহলে তো এটি পদ্ম হচ্ছে না। হচ্ছে? হচ্ছে না কিন্তু। তাহলে এখানে গিয়ে আমার পঞ্চমে রাহু যদি বসাই, তাহলে কি হয়? পদ্ম হয়। মেষ লগ্ন যদি তুলা না দিয়ে যদি মেষ নিয়ে যাই, তাহলে কি হয়? কি হয়? কেতুর নক্ষত্রে থাকে রাহু, তারপরে হচ্ছে শুক্রের নক্ষত্রে থাকে রাহু, তারপরে হচ্ছে রবির নক্ষত্রে থাকে রাহু। তাহলে কি হয়? পদ্ম, কি মহাপদ্ম কি হয়? এখানে যদি আমি রাহু বসিয়ে এখানে কেতু বসাই, মহাপদ্ম কি হয়? ষষ্ঠে রাহু বসালাম মেষ লগ্ন দিয়ে, ষষ্ঠে আর কেতু ষষ্ঠে দিয়ে রাহু যাবে। লাগবে। হ্যাঁ, এক হ্যাঁ, দুই ষষ্ঠে, তিন। এই তো আমি তো বললাম এখানে রাহু বসাবো, জি এখানে স্যার। কেতু বসাবো। তাহলে রাইট কি স্যার। মহাপদ্ম হবে? এটা আমাদের ভাবতে হবে। কালসর্প দোষ এবং যোগ কিন্তু বলা হয়েছে। তাহলে যদি যোগ হয়, তাহলে তো সেটা পজিটিভ হবে। হ্যাঁ, কালসর্প দোষে মৃত্যুদিন স্মরণীয় হবে। কোন মানুষের মৃত্যুদিন স্মরণীয় হবে? ধরেন বড় জোর হতে পারে যে ক্লাস নিচ্ছি, এখনই হার্ট অ্যাটাক করে আমি এখানে মারা গেলাম। তাহলে কি হবে? আপনারা মনে করবেন লাইভে থাকতেছেন, দেখতেছেন, আপনারা বলবেন যে ক্লাস নিতে নিতে স্যার মারা গেছে, ঠিক আছে এই দিনটা আমরা যে কয়জন অন্তত উপস্থিত আছি আমরা একটু স্যারকে স্মরণ করি। এর বাইরে কিন্তু আর স্মরণীয় হওয়ার আর সুযোগ নেই। আছে? নেই। দেখবেন স্কুলে হেড স্যারের মৃত্যুদিন পালিত হয় যদি হেড স্যার স্কুলের মধ্যে মারা যায়, না হলে আর পালিত হয় না। আর অন্য সাবজেক্ট তো প্রশ্নই আসে না। এটা হচ্ছে বিষয়, পালিত হয় না। তাহলে এটাকে যদি একটা কোচিং সেন্টার, আরো ছোট জিনিস, তাহলে এখানে তো প্রশ্নই আসে না পালন হওয়া। তাহলে কি হবে? তাহলে পদ্ম এবং মহাপদ্ম এত ভালো একটা যোগ তৈরি হবে। এটা কি শুধুমাত্র মেষ লগ্নের পঞ্চমে রাহু থাকলে পদ্ম হবে, আর ষষ্ঠে রাহু থাকলে মহাপদ্ম হবে, এটা বললেই হবে? আর আমি তাই মেনে নেব? এটা কেমনে হয়? এটা একটু ভাবতে হয় আসলে। যদি আমরা বলি যে শেষ না, আপনি তো বাকি লেখাইছেন স্যার, ওইভাবে লেখাইছেন, তাহলে কি হবে? স্যার, তুলা লগ্ন স্যার, এখানে তো স্যার তুলা লগ্ন। আর এখানে স্যার রাহু যদি কথার কথা যদি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যায়, আর হুম সেটা তো স্যার শনির নক্ষত্র, হুম আর রাহুর জন্য শনি পজিটিভ মানা হয়, সেই ক্ষেত্রে কি হুম। স্যার এর পজিটিভিটি পাবে কিনা এই মহাপদ্ম কিন্তু যোগ? পঞ্চমে তুলা লগ্নের পঞ্চমে রাহু দিয়ে আপনি পদ্ম বানাতে পারবেন? পদ্ম ফুল বুঝতে হবে কিন্তু, বিশাল ব্যাপার। আর ষষ্ঠে গিয়ে বৃহস্পতির গৃহে গুরুচণ্ডাল বানিয়ে আপনি সেখানে কি মহাপদ্ম বানাতে পারবেন? তাহলে কোন লগ্নে বানাতে পারবেন পদ্ম আর মহাপদ্ম? এটাকে আগে ভাগ করে ফেলতে হবে। বুঝতে পেরেছেন? এই 12টা যে কালসর্প দোষ আছে, এই 12টা কালসর্প দোষ এক সিরিয়ালে নেই। এটাকে ভাগ করে ফেলতে হবে। তাহলে ভাগটা কি করবে? ভাগটা করলে তো আমাদের নোট দেওয়া হয়ে গেল। সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার তো কোনো নোট দেয় না, এটা তো নোট দেওয়া হয়ে গেল। তাহলে তো আর আপনারা গবেষণা করলেন না, আর অনুধাবন করলেন না। তাহলে এখানে একটু লিখুন, এবং নীরজ স্যার আপনি একটু উচ্চতর ব্যাচের ইয়েতে লিখুন যে
কালসর্প দোষ আমাদের যে 12 প্রকার, এই 12 প্রকারের পরিপূর্ণ ব্যাখ্যা উচ্চতর ব্যাচে আপনারা যে কোনো একটা ক্লাসের সিলেবাসে লিখে নিন। আমিও একটু লিখে ঠিক রাখি, আছে স্যার। এটা লিখে নিন। আর হচ্ছে আপনাদের জন্য লেখেন যে এই কালসর্প দোষ হচ্ছে আমাদের হোমওয়ার্ক হিসাবে আমরা রাখবো, যে আমরা এই 12টি যোগ বা দোষ, এটা দোষগুলো 12 লগ্নে 12টা রাহু কেতু বসিয়ে 12টা প্ল্যানেট বসাবেন, বসিয়ে প্রত্যেকটায় তার নক্ষত্রকে বসাবেন, বসিয়ে তারপরে গবেষণা করবেন, করে করে আপনারা বের করার চেষ্টা করবেন। আমি একটু এখানে নোট করে রাখি। 12 প্রকার কাল সর্প যোগ না দোষ কোথায়, এই লিখলাম। তো তাহলে কি হবে, তখন আমরা অনুধাবন করতে আমরা কিছু বাড়ি বসে চিন্তা করা শুরু করব। যখন চিন্তা করা শুরু করব, আমি যে নোটটা দেব সেই নোটটা তো ভুল হয়ে যেতে পারে। তাহলে আপনাদের সাথে আমি যখন সেই নোটটা নিয়ে যাচাই বাছাই করব, যে দেখেন আমি যখন বলবো ওই নোটটা নিয়ে উত্তর প্রতি উত্তর যখন দেব, তখন কিন্তু আপনারা বুঝতে আরম্ভ করে ফেলবেন যে হ্যাঁ, বা কারেকশন করে নিতে পারবেন যে এটি হবে। কারণ আমি 3টি লগ্ন বলেই দিলাম অলরেডি। এইবার ধরেন আমাদের শেষ নাগ, যেটা বলতেছিলাম, শেষ নাগ হচ্ছে 12 নম্বর গৃহগত রাহু, আর হচ্ছে 6 নম্বর গৃহগত কেতু। তাহলে শেষ নাগ 12 নম্বর গৃহগত রাহু, আর হচ্ছে কেতু 6 নম্বর গৃহগত কেতু। তাহলে শেষ নাগের দংশন, শেষ নাগ না শীষ নাগ, শেষ নাগ মানে একেবারে লাস্ট নাগ, তার মানে এর উপরে আর কোনো নাগ নেই। তাহলে নাগ যেহেতু, কালসর্প যেহেতু কালসাপ, মানে যে কামড় খেয়েছে সে ছাড়া বুঝবে না, যার আত্মীয় স্বজন সাপের কামড়ে মারা গেছে সেই বুঝবে, এছাড়া আর কেউ বুঝতে পারবে না। যে মারা গেছে সে তো বুঝতেই পারবে না, সে তো মরেই গেছে কামড় খেয়ে। যার স্বজন হারিয়েছে এই সাপের কামড়ে, সেই ব্যক্তি একমাত্র বুঝবে যে সাপের যন্ত্রণা কত কঠিন। অর্থাৎ বাঘের দেখা সাপের লেখা, এটা ললাটে থাকবে। বাঘে দেখলেও আর ফিরবেন না, আর সাপে যদি লেখা থাকে, কারণ ওই বেহুলা লক্ষিন্দার লোহার বাসর ঘর তৈরি করেও কিন্তু সেখানে বাঁচতে পারেনি। তাহলে শেষ নাগ আমাদের বিশেষ করে আমাদের নিঃস্ব রিক্ত করে দেবে কিনা। ষষ্ঠে কেতু থাকবে, দ্বাদশে রাহু থাকবে। তাহলে দ্বাদশ ঘরে রাহু দিয়ে আমরা যদি মেষ লগ্নই বসায় দিই, এখানে খালি লগ্নটা মেষ লগ্ন বসায় দিই, আর দ্বাদশে রাহু দিয়ে ষষ্ঠে কেতু দিই। স্যার আমি আমি এখানে ষষ্ঠ কেতু দিবেন স্যার। এই ধরে আপনারা ফেলেছেন, দ্বাদশ। আপনারা ব্রিলিয়ান্ট, কিন্তু ধরে ফেলেছেন কিন্তু বলতে পারতেছেন না। হ্যাঁ বলেন। এই যে স্যার শেষ কেতুটা ইয়েতে দেন স্যার, বৃশ্চিকে। কেতুটা বৃশ্চিকে দেবো, কোন প্ল্যানেটে দেবো, এইখানেই দেবো, দিলাম। না সরি স্যার, কেতু দিবেন স্যার ইয়েতে, মিথুনে। আর রাহু দিবেন এখানে। রাহু দেবো ধনুতে, হ্যাঁ। দিলাম রাহু, এই দিলাম কেতু। লগ্ন কোথায় দেবো, দ্বাদশে যেহেতু দিতে হবে, তাইলে তাহলে মকর দেবো, মকরে দেন স্যার। মকর দিলাম। এখন হইলো যে নিচস্থ রাহু হইলো স্যার। হ্যাঁ, তাহলে এই শেষ নাগের দংশনটা কি আপনি এখানে খাবেন? ষষ্ঠে কেতু, তাহলে শেষ নাগের দংশন কিভাবে খাবেন? ষষ্ঠে কেতু, সে নিচস্থ, তাহলে ষষ্ঠে কেতু ঋণ হলে কম করাবে, শত্রু হলে কম, শত্রু মানে শত্রু একটু বুদ্ধিমান শত্রু হবে, মানে শত্রু তার বুদ্ধি দিয়ে করবে, মানে আঘাত দিয়ে করবে না। তারপরে রোগ ব্যাধি হলে অন্তত সে বুদ্ধির বলে কিছু বাঁচার চেষ্টা করবে, কারণ নিচস্থ কেতু। তারপরে ধরেন তার যদি অস্ত্রঘাতও লাগে তাও কিছু সময় হাসপাতালে নেওয়ার সুযোগ পাবে। তারপর সে যদি ভীত সন্ত্রস্ত হয় বা অপমান অপদস্থ হয়, তাও সেটা কাটিয়ে ওঠার মতো বুদ্ধি তার মধ্যে থাকবে। তাছাড়া ধরেন প্রতিদ্বন্দ্বিতা প্রতিযোগিতা, একবারে ওই আহ বউ বাজি ধরবে না বা পুরো ধন সম্পদ বাজি ধরবে না, মানে যে শ্রীবৎস রাজার নাকার ওই রাজ্য দান করে দিয়ে দক্ষিণা দেওয়ার জন্য ভিক্ষা করে আনতে চেয়েছিল,
এইরকম প্রতিযোগিতা বা এরকম বেট ধরা এরকম বাজি নিশ্চয়ই সে ধরবে না, কারণ কেতু ষষ্ঠে নিচস্থ। তাছাড়া দ্বাদশে রাহু যদি আসি, ও আরো একটু রয়েছে, যেমন পরনিন্দা পরচর্চা সে করতে গেলেও ভেবে চিন্তে করবে, কারণ বুধের গৃহগত কেতু, নিচস্থ কেতু। তাহলে সে পরনিন্দা পরচর্চা করতে গিয়ে বা ওই পরের মামলা খেয়ে বা খেলাধুলা করতে গিয়ে সে দুর্ঘটনায় ওখানে মারা যাবে, এমনটি কিন্তু এই ষষ্ঠে কেতু ঘটাবে না মঙ্গল লগ্নে, অন্তত পক্ষে কম ঘটাবে, ঘটালেও কম ঘটাবে। এইবার দ্বাদশ ভাবস্থ রাহু ব্যয় ভাবে না, তাহলে ব্যয় ভাবে রাহু বৃহস্পতির গৃহগত রাহু। আমরা তো একটি জিনিস শিখিয়েছি যে রাহু বৃহস্পতি যুক্ত হচ্ছে গুরু চণ্ডাল দোষ তৈরি হয়, কিন্তু রাহু মাথা নত করে শনির কাছে, আর কারো কাছে তো করে না। কারণ সে সূর্যকে গিলে ফেলে, চন্দ্রকেও গিলে ফেলে, আর বৃহস্পতির সঙ্গে তার দা কুমড়া সম্পর্ক। তাহলে বৃহস্পতির ঘরে গিয়ে সে দা কুমড়া সম্পর্ক হচ্ছে। এখানে নক্ষত্র আছে মূলা, মূলায় প্রথম সে বাধা খাচ্ছে, তাহলে শেষ দংশন করবে, কিন্তু মূলাতে সে বাধা পড়ছে কেতুর নক্ষত্রে। দ্বিতীয় পূর্বাষাঢ়া হচ্ছে শুক্রের নক্ষত্র, রাহুর জন্য শুক্র শত্রু নয়, কেতুর জন্য শত্রু। তাহলে শুক্রের নক্ষত্রে শুক্র দৈত্য গুরু, তাহলে সে জায়গায় সে নমনীয় হচ্ছে। আর একটা নক্ষত্র থাকছে